শক্ত হতে হয় না, বরং শিখতে হয়। শক্ত হওয়াটা একটা আর্ট, একটা অভ্যাস। যেমন ধরুন, এই যে এখন আমরা তৃণার জন্য চিন্তিত, এই চিন্তাটা স্বাভাবিক, কিন্তু আপনাকে শিখতে হবে এই চিন্তার ভারে যেন আপনার ভেতরে শান্তি চাপা না পড়ে যায়। অন্যের চিন্তায় চিন্তিত হবেন অবশ্যই, তবে নিজেকে নিশ্চিন্ত রেখে। এত উতলা হতে হয় না দীক্ষা, নাকি নিজেকে এত এলোমেলো করতে হয়? দিন শেষে আপনার আপনি ছাড়া আর কেউ আছে? তিনি হাসলেন। দীক্ষা নিশ্চুপ, মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রয়েছে পাশে বসা মানুষটির দিকে। তার গম্ভীর ব্যক্তিত্বের কোথাও না কোথাও এক ফালি আলোক রশ্মি। মানুষের মনটা আসলে একটা কাচের ঘর নয় যে সামান্য আঘাতে চুরমার হয়ে যাবে। এটা একটা ইস্পাতের কাঠামো। যতবার আঘাত আসে, ততবার সেটাকে নতুন করে ঝালাই করার সুযোগ আসে। আপনি নিজেকে বলুন, আমি তো প্রকৃতির সন্তান, যে তৈরি করেছে গভীর সমুদ্র এবং বিশাল আকাশ। তাদের মতো শক্তিশালী আমি থামবো না। দীক্ষা ধীরে ধীরে একটি দীর্ঘশ্বাস ছাড়ে। সে হাসার চেষ্টা করলো। মনটা সত্যি অনেক হালকা লাগছে। চারপাশে শীতের রোদটা যেন এখন একটু উষ্ণ মনে হচ্ছে। খুব সুন্দর কথা বললেন। ধন্যবাদ অরুণিমা, আমাকে মনে করিয়ে দিলেন আমাকে চলতে হবে। চলতে হবে এবং হাসতে হবে। হাসবেন, দেখবেন আপনার হাসিটা আপনার ভেতরের মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যাবে। জীবন তো এমনই, এক পশলা বৃষ্টি, তারপর ঝলমলে রোদ। ঠিক সেই মুহূর্তে দীক্ষার ব্যাগের ভেতর থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বকুলের নাম। দীক্ষা আর অরুণিমা দুজনেই একে অপরের দিকে তাকালেন। বিশাল প্রবেশদ্বার পেরিয়ে অরুণিমাভের বাড়িতে প্রবেশ করেই খালেদা হতবাক হয়ে গেলেন। গত রাতে বকুলের ফোনে তৃণার অসুস্থতার ও অপ্রত্যাশিত গর্ভধারণের খবর শুনে তিনি আর স্থির থাকতে পারেননি। দুপুর নাগাদই এসে পৌঁছালেন। অরুণিমা যেন এক বিশাল প্রাসাদের মতো সম্পত্তির মালিক হতে পারেন, সে কল্পনা তার ছিল না। আধুনিক স্থাপত্যশৈলী এবং কাঁচে মার্বেলের ব্যবহারে বাড়িটিকে এক অসাধারণ বিলাসিতা দিয়েছে। হাসপাতাল থেকে তৃণার ছুটি হয়ে গেছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তার নিশ্চিত করেছেন পেটের সন্তানটিও নিরাপদ আছে। দীক্ষা ও অরুণিমাভের তত্ত্বাবধানে তৃণা এখন লিভিং এরিয়ার আরামদায়ক সোফায় একটি কম্বল জড়িয়ে বসে আছে। আরহাম এবং আয়ান এই মুহূর্তে তাদের নিজেদের ঘরে ঘুমোচ্ছে, তাই পরিবেশটি শান্ত কিন্তু চাপা উদ্বেগে ভারী। লিভিং এরিয়ায় এখন সবাই উপস্থিত: খালেদা, দীক্ষা, তৃণা এবং অরুণিমাভ। অরুণিমাভ সবার মধ্যমণি হয়ে আছেন। তার শান্ত উপস্থিতি যেন এই কঠিন পরিস্থিতিতে সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে। সবার চোখে এখন অপেক্ষা এই অপ্রত্যাশিত জটিলতার উৎস ও পরিণতি জানার জন্য। লিভিং এরিয়ায় গভীর নীরবতা। তৃণা মাথা নিচু করেই বসে আছে। খালেদার চোখে উদ্বেগের পাশাপাশি এখন জমে উঠেছে সীমাহীন ক্রোধ। দীক্ষার নীরবতা এবং অরুণিমাভের শান্ত উপস্থিতি এই পরিবেশে খালেদার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি হঠাৎ সোফা থেকে উঠে তৃণার দিকে এগিয়ে গেলেন। তার চোখে মুখে আগুন, হাত দুটো যেন স্বয়ংক্রিয়ভাবে উঠে এসেছে মারতে। এই দিন দেখানোর জন্য তোকে আমি 9 মাস পেটে ধরেছিলাম, অসভ্য মেলো, জানোয়ার পশুর চাইতে তুই যে অধম নীচ, তোকে আজ আমি। তিনি তৃণার দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে বাধা হয়ে দাঁড়ালো বকুল। সে দ্রুত এগিয়ে এসে খালেদার হাত চেপে ধরল। থামো পপি, থামো। বকুল শক্ত করে তার হাত ধরে তাকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। খালেদা অসহায়ের মতো চেঁচালেন, কি বলছিস তুই? থামবো আমি? হ্যাঁ, এই মেয়েটার জন্য আর সব কিছু নষ্ট হলো, কিন্তু মেরে ফেলা উচিত। আহ, চুপ করো তো, মানলে কি সব ঠিক হয়ে যাবে? তাছাড়া উসখুস করে শেষ কথাটি বলল বকুল। ওই সন্তান নাকি শিশির ভাইয়ের নয়। বকুলের কথায় খালেদা যেন আকাশ থেকে পড়লেন। তার ক্রোধ মুহূর্তে পাল্টে গেল গভীর বিস্ময়। দীক্ষা ও অরুণিমা স্থির চোখে তাকিয়ে। শিশিরের নয়? তবে কার? কি বলছিস এসব? বকুল তৃণার দিকে তাকালো। তৃণা তখন থরথর করে কাঁপছে, মাথা আরো নিচু করে নিয়েছে সে। রিনা, সবাইকে সত্যিটা বল, সব বল। তুই হাসপাতালেও কিছু খোলসা করিসনি, এখন অন্তত আর চাপা দিয়ে রাখিস না। তোর কারণে অনেকগুলো মানুষের জীবন এলোমেলো হয়ে গেছে, আর এলোমেলো করিস না প্লিজ। ঠকঠক করেই কাঁপছে সে। কি বলবে, কিভাবে বলবে? ভেতরে ভেতরে সাজিয়ে নেওয়ার চেষ্টা করে। অবশেষে কাপা কণ্ঠে মাটির দিকে চেয়ে নিজেকে প্রায় সোফায় মিশিয়ে নিতে নিতে আওড়ালো, এই বাচ্চা এটা শিশিরের নয়, এটা আমার এক গোপন অধ্যায়ের ফল। লিভিং এরিয়ার বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। সবাই নিস্তব্ধ হয়ে শুনছে। আমরা এক ছাদে নিচে থেকেছি ঠিকই, শিশির আমাকে বিয়ে করছিল না, তাই আমি তাকে আমার কাছে আসতে দিইনি। আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি। তবে তবে এটা কার? খালেদা শুধালেন। তৃণার মুখটা দুঃসহ যন্ত্রণায় কুঁচকে গেল। রাস্তাদার বিজয়, আমি
আমি তাদের দ্বারা ধর্ষিত হয়েছিলাম। এই সন্তান তাদের। ট্রিনার কণ্ঠস্বর প্রায় ফিসফিসানির মতো, শোনালেও প্রতিটি শব্দ যেন বোমা ফাটার মতো তীব্র ছিল। সেই মুহূর্তে পুরো ঘর নিশ্চুপ। এই ভয়াবহ স্বীকারোক্তি যেন সকলের চিন্তা অনুভূতির গতি থামিয়ে দিয়েছে। বকুলের মুখ বিবর্ণ হয়ে গেল। দীক্ষার চোখ দুটি বিস্ময়ে বিস্ফোরিত। অরুণিমা শান্তভাবে বসে থাকলেও তার চোখে এখন গভীর উদ্বেগ। এই কঠিন সত্য যা কল্পনারও অতীত ছিল। ট্রিনার মুখ থেকে বেরিয়ে আসা ভয়াবহ সত্যে পুরো লিভিং এরিয়া জমে গিয়েছে যেন। রাসেল এবং বিজয় দ্বারা ধর্ষিত হওয়ার ফল এই সন্তান। এই কথাটি হজম করতে সকলেরই সময় লাগলো। ট্রিনা প্রবলভাবে কাঁপছে। তার অপরাধ বোধ ও যন্ত্রণায় সে যেন গুটিয়ে গেছে। সে দীক্ষার দিকে তাকালো। দীক্ষার মুখমণ্ডল পাথরের মতো কঠিন। সেখানে কোনো রাগ বা করুণা কোনো কিছুরই প্রকাশ নেই, কেবল এক স্থির শীতল দৃষ্টি। ট্রিনা মাথা নামিয়ে ফের বলে, আমি পারতাম এই কথাটা লুকিয়ে শিশির ওপরে সব দোষ দিয়ে দিতে, এই সন্তানের ভার তাকে দিতে। সমাজ হয়তো বিশ্বাস করত, কিন্তু আমার তাতে পাপের বোঝাই বাড়ত শুধু। আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই জানি, তবু আপা কাপা গলায় উচ্চারণ করে। তোমাকে ক্ষমা করে দিস। তার স্বর কান্নার তোড়ে ভেসে যাচ্ছে এবার। আমি বুঝেছি গতকালেই, নিজের জিনিস কেউ ছিনিয়ে নিলে বুকের ভেতর কতটা যন্ত্রণা হয়। আমার ভুল হয়ে গেছে আপা, খুব বড় ভুল। আমি তোর বরকে ভালোবেসে ভুল করেছি। যে ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে তোর সব কষ্টকে তুচ্ছ মনে করেছি। তোকে বাসা থেকে বের করে দিয়েছি বলতে গেলে। তোর সাজানো সংসারে আমি আমার সংসার খুঁজেছি। নিজের বোনের সঙ্গে এ কেমন ব্যবহার করেছি। তোর অনাগত সন্তানকেও কষ্ট দিয়েছি। আমি তোর জীবনটাকেই কেড়ে নিতে চেয়েছিলাম। ট্রিনা হাউমাউ করে কেঁদে ওঠে। আমাকে ক্ষমা করে দে আপা, আমার পাপের ক্ষমা নেই জানি, তবু একটা সুযোগ দে। একবার আমার দিকে তাকা। আমি সত্যিই বুঝতে পেরেছি আমার ভুল। এই আঘাতের পর না আমার চৈতন্য ফিরেছে। আমি তোর ঘর ভেঙেছি, তোর মন ভেঙেছি। আমার মতো খারাপ বোন পৃথিবীতে আর একটাও নেই। দীক্ষা অটল, এক বিন্দু নড়ছেও না। তার চোখে স্থিরতা ট্রিনার যন্ত্রণা আরও বাড়িয়ে দিল। ট্রিনা আর স্থির থাকতে পারল না। সে হাঁটু গেড়ে সোফা থেকে মেঝেতে নেমে এলো এবং দীক্ষার পা দুটো চেপে ধরল। প্লিজ আপা, তোর পায়ে পড়ছি, একটা সুযোগ দে আমাকে। আমি তো দাসী হয়ে থাকবো, সব করব। তো একবার বল তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস প্লিজ। দীক্ষার পা ধরে সে কাঁদতে লাগলো। দীক্ষার ভেতর অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়েছে। শরীরটা শিরশির করে কাঁপছে। তার বোন, আদরের বোন, আজ তার পায়ের কাছে ক্ষমা চেয়ে কাঁদছে পাগলের মতো। দীক্ষা যেন নিজেকেই বলল, আমার কি ক্ষমা করা উচিত? জবাব দিল মন তীব্র চিৎকারে বলছে সে, না না না, কোনোভাবেই না। তার এই কান্না, এই দুঃখ, এই যন্ত্রণার চাইতেও হাজার হাজার গুণ বেশি যে দীক্ষা নীরবে দাফন করেছে হৃদয়ের আঙিনায়। সে ধীরে ধীরে নিজের পা ঝেড়ে তৃণার স্পর্শ থেকে নিজেকে মুক্ত করে। এই প্রত্যাখ্যান ছিল ধীরের ফলার চেয়েও তীক্ষ্ণ। দীক্ষা সোফা থেকে উঠে দাঁড়ায়। তার কণ্ঠস্বর কড়া, শীতল এবং দৃঢ়। সেখানে কোনো আবেগের জায়গা নেই। মা, আমি ওকে ক্ষমা করতে পারছি না। গমগমে সুরে বেরোলো কথাগুলি। আমার মন কিছুতেই ওকে ক্ষমা করতে চাইছে না। আর মনের উপর জোর খাটানো যায় না। এই মুহূর্তে আমি ওকে ক্ষমা করলে এই পাপের গুরুত্ব আমার কাছেই কমে যাবে। তার দৃষ্টি ফিরল তৃণার দিকে, যে তখনও মাটিতে বসে কাঁদছে। আমি মহান রবের দরবারে দোয়া করি, তিনি তোর মতো বোন যেন কাউকে না দেয়, কাউকে না। দীক্ষা এক মুহূর্তের জন্য আর দাঁড়ালো না। সে অরুণিমাভের দিকে একবার মাথা নেড়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। সেই পদক্ষেপে ছিল কঠোরতা এবং নিজেকে সামলে রাখার এক নীরব প্রতিজ্ঞা। অরুণিমাভ শান্তভাবে বসে শুধু এই কঠিন পারিবারিক ঝড়ের সাক্ষী হয়ে রইলেন। দীক্ষা কঠিন সিদ্ধান্ত নিয়ে ঘর ছেড়ে চলে যাওয়ার পর লিভিং এরিয়ার আরও একবার নীরবতা নেমে এলো। ট্রিনা তখনও মেঝেতে হাঁটু গেড়ে বসা। খালেদা যন্ত্রণায় কপাল চেপে ধরে সোফায় বসে আছেন। বকুল পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। এই ভারী পরিবেশের মাঝে অরুণিমা নড়ে উঠলেন। তার দৃষ্টি এবার ট্রিনার দিকে। টিনা, তুমি যে দুজনের নাম বলে, রাসেল আর বিজয়, ওদের ঠিকানা বা ফোন নম্বর কি তোমার কাছে আছে? ট্রিনা ধীরে ধীরে চোখ তুলে তাকালো। তার মুখে ভয় আরও স্পষ্ট হলো। বিজয়, তার সম্পর্কে বিশেষ কিছু জানি না। সে রাসেলের পরিচিত, কিন্তু রাসেল সে আমার কলেজেরই বন্ধু ছিল। ওর নাম্বার আমার ফোনে আছে। এ কিভাবে এই কাজ করার সাহস পেল? সে কি তোমাকে কোনো ভয়ভীতি দেখিয়েছিল? ও আমাকে দেখা করার জন্য ডেকেছিল, তারপরে এই কাজ করেছিল। আর বলেছিল এই কথা যদি কাউকে বলি তাহলে আমার খারাপ ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে। ভয়ে আমি কাউকে কিছু বলিনি। একটু থেমে যুক্ত করলো, শিশিরকেও না। ট্রিনা এখন জড়সড়। সে অরুণিমাভের চোখে যে শীতল দৃঢ়তা দেখল, তাতে আরও ভয় পেল। তোমার ফোনটা দাও আমাকে।
রাসেলের নাম্বারটা দরকার। ট্রিনা কোনো দ্বিধা না করে তার ফোন বের করে লক খুলে অরুণিমাবের দিকে এগিয়ে দিল। অরুণিমা দ্রুত ফোন বুক থেকে রাসেলের নাম্বারটি নিয়ে নিজের ফোনে তুলে নিলেন। এরপর ফোনটি ফেরত দিলেন ট্রিনার হাতে। অরুণিমা সোফা থেকে উঠে দাঁড়ালেন। তার ভাবলেশহীন মুখ দেখে বোঝা যাচ্ছিল না তার মনে কী চলছে। আমি একটু আসছি। অরুণিমা লিভিং এরিয়া ছেড়ে দ্রুত পা বাড়ালেন। তিনি চলে যেতেই লিভিং রুমে থাকা বাকি 3 জনের ওপর যেন এক গভীর হতাশা নেমে এলো। খালেদা 2 হাতে মাথা চেপে বসে আছেন, তার শরীর মৃদু কাঁপছে। ট্রিনা এখন সোফায় বসে, তার চোখে রাজ্যের শূন্যতা। এক মুহূর্তের নীরবতার পর বকুল ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি সরাসরি ট্রিনার দিকে। তার কণ্ঠস্বরে কোনো রাগ বা ঘৃণা নেই, বরং আছে এক ধরনের অপ্রিয় সত্যের উপলব্ধি। জীবনটাকে কোথায় এনে দাঁড় করিয়েছিস নিজেই ভাবতি না? কতগুলো মানুষের জীবন তুই এক ধাক্কায় বদলে দিয়েছিস। সব তোর ভুল সিদ্ধান্তের ফল। বকুল এক পা এগোলো। একটা কথা মনে রাখিস, একেরও এক হয়। তুই যা করেছিস তাই ফিরে আসবে। তোর পাপের ফল তোকে ভোগ করতেই হবে। সময় আছে, বিশ্বাস করে নে। নিজের করা ভুলের অনুশোচনা কর। এই কথাগুলো বলে বকুলও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পা ফেলে লিভিং এরিয়া থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে শুধু পড়ে রইল অসহায় খালেদা এবং অপরাধী ট্রিনা। বাইরের বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে নামছে, আর ভেতরের ঘরের পরিবেশও নেমে এলো এক গভীর অন্ধকারময় অনিশ্চয়তা। ঘরের বিশাল জানালা দিয়েই বাইরের সন্ধ্যার ধূসর আলো এসে পড়ছে। দীক্ষা দরজা ভেজিয়ে দিয়ে ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়। বাইরে ও পাথরের মতো কঠিন ছিল, কিন্তু এই 4 দেয়ালের ভেতরে তার ভেতরের সব প্রতিরোধ ভেঙে খান খান হয়ে গেল। তার শরীর কাঁপছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। দীক্ষা 2 হাতে বুক চেপে ধরে। যে ক্ষমা সে দিতে পারল না, সে প্রত্যাখ্যানের তীব্রতা যেন এখন তারই হৃৎপিণ্ডকে ছিঁড়ে খাচ্ছে। দীক্ষা অনুভব করছে, যার কাছে ক্ষমা চাওয়া হয়, কখনো কখনো তার যন্ত্রণা ক্ষমা চাওয়া ব্যক্তির চেয়েও দ্বিগুণ বেশি হয়। কারণ ক্ষমা করা মানে কেবল অন্যকে মুক্তি দেওয়া নয়, তা নিজের ভেতরের ক্ষতকে ভুলে যাওয়ার অনুমতি দেওয়া। আর দীক্ষার ভেতরে সে ক্ষত যে এখনও দগদগে, একটু স্পর্শ করলেই টাটকা রক্ত ঝরে। দীক্ষা মনে মনে শুধালো, ক্ষমা কাকে করব? যে আমার সব কিছু কেড়ে নিল এভাবে, যে আমাকে আমার স্বপ্নের সাজানো সংসার থেকে বের করে দিল, আমার সুন্দর জীবনের ধ্বংসকারী, যে আমার সেই আদরের বোন, যে আজ আমার পায়ে ধরছিল। আমি তাকে ক্ষমা করতে পারলাম না। আমার ভেতরের কোনো এক কোণ চিৎকার করে বলছে না, এবং এই না মানে যে নাই। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। তার চোখ দিয়ে এবার নীরবে জলের ধারা নামছে। বিধাতা কেন এমন করলেন? এই সত্যটা শোনার পর আমার সব রাগ যেন কোথায় চলে গেল। ট্রিনার উপর রাগ করার অধিকারও যেন চলে গেছে আমার। কিন্তু ওর অপরাধ, শিশির, ওর প্রতারণা, আমার সব স্বপ্নের খুন, সেগুলো কি মিথ্যা হয়ে যাবে? এই যন্ত্রণার ভাগ আমি কাকে দেব? সে হাঁটু গেড়ে বসে নিজের মুখ 2 হাতে ঢেকে ফেলে। তার ভেতরে এখন হাজার অনুভূতির ঘূর্ণিঝড়। বোনের করুণ পরিণতি তার মনকে নরম করে তুলছে, কিন্তু শিশিরের বিশ্বাসঘাতকতা আর ঘর হারানোর বেদনা তাকে ক্ষমা করতে দিচ্ছে না। এই দ্বন্দ্বে দীক্ষার আত্মা গুমড়ে মরছে। নিজের ওপর জোর খাটানো যায় না। দীক্ষা জানে সে মিথ্যা ক্ষমা দিতে পারতো না, কিন্তু সেই কঠিন সত্য বলার পর যে কষ্টটা বুকে চেপে বসেছে, তা যেন সব আঘাতের চেয়েও গভীর। এই কষ্ট কাউকে বোঝানোর নয়, এই দা শুধু তারই। অন্ধকার বাড়ছিল, বাইরের আলো ম্লান হয়ে আসছে। দীক্ষা মাথা নিচু করে শুধু একটি কথাই বিড়বিড় করে চলল, আমি পারছি না, আমাকে ক্ষমা কর না ট্রিনা। আমি বড্ড দুর্বল। আমি প্রতিশোধ চাই না, শুধু শান্তি চাই। আর সেই শান্তি আমাকে কেউ দিতে পারবে না, না তুই, না শিশির, না এই পৃথিবীর আর কেউ। আর ঠিক সেই সময় দরজায় দুটো টোকা পড়ল। দীক্ষা চমকে চাইল। দরজার ফাঁক দিয়ে খুব আলগোছে উকি দিয়ে আছে একটি মাথা। অরুণিমাভ। মোটা কণ্ঠে তিনি অপ্রস্তুত গলায় জানতে চাইছেন, আমি কি পারবো? ভেতরে আসতে পারবো? দীক্ষা অপ্রস্তুত গলায় বলল, আসুন। অরুণিমাভ তবু ঢুকলেন না। তার গভীর চিন্তিত চোখ দুটো যেন দীক্ষার মনের গভীরে কিছু খুঁজছিল। ক্ষণকাল থেমে আবারও শুধালেন, সমস্যা থাকলে পরে আসি। না, আসুন। দীক্ষা বুক ভরে এক গভীর দম টেনে অসহায়তা থেকে দম ছাড়ল। সমস্যা নেই। অরুণিমাভ ভেতরে প্রবেশ করলেন।
দীক্ষা তড়ি ঘড়ি নিজেকে গুছিয়ে নিল, যেন এক অদৃশ্য অবসাদকে ছেড়ে ফেলে উঠে দাঁড়াতে চাইল। তারপর গিয়ে বিছানায় পিঠ হেলান দিয়ে বসলো। তার নিজের শরীরটাও খুব একটা সুবিধার লাগছিল না, মনে হচ্ছে সামান্য চাপেই ভেঙে খান খান হবে। অরুণিমা ডিভানে জায়গা করে বসলেন, হাতের মুঠো আলগা করে রেখে সামান্য ঝুঁকে এসে প্রশ্ন ছুড়ে দিলেন চিন্তিত ভঙ্গিতে। তুমি ঠিক আছো? দীক্ষা মাথা কাত করল, চোখে শান্ত থাকার এক ব্যর্থ চেষ্টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক আছি। তোমার উপর দিয়ে যা যাচ্ছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তার কণ্ঠে মিশে গভীর সহানুভূতি, যা দীক্ষার নীরব যন্ত্রণাকে স্বীকার করে নিচ্ছে। হুম, ঠিক আছে আমি। মাথা নিচু করে প্রায় ফিসফিস করে আওড়ালো সে। অরুণিমা একদণ্ড চুপ করে থাকলেন। সেই নীরবতাটুকু যেন দীক্ষার ক্ষতকে সম্মান জানাচ্ছিল। একটু সময় নিয়ে তিনি বললেন পরের কথাটা। ট্রেনার থেকে আমি রাসেলের নাম্বার নিয়েছি। দীক্ষা সামান্য চমকালো, তার নিষ্প্রভ চোখে এক চিলটা আগ্রহ দেখা দিল, সঙ্গে সঙ্গেই শুধালো। তারপর? ফোন করেছি, কথা বলেছি, কিন্তু ছেলে তো সব অস্বীকার করলো। একেবারে নির্লিপ্তভাবে সব দোষ চাপালো ত্রিনার উপর। তাহলে কি ট্রিনা মিথ্যে বলছে? ও সত্যি বলেছে। রাসেল অস্বীকার করে সঙ্গে সঙ্গে ফোন কেটে বন্ধ করে ফেলেছে। এতে বোঝা যায় ডালমি কোচ কালা হ্যাঁ, ঘাপলা আছে। এখন আপনি কি করতে চাইছেন? দীক্ষার কণ্ঠে এবার এক ধরনের অস্থিরতা। এই প্রশ্নটা আমি তোমাকে করতে এসেছি দীক্ষা। আমি তোমার সিদ্ধান্ত জানতে চাই। তুমি আমায় বলো তুমি কি করতে চাও। মনে রাখো তুমি যেটা বলবে সেটাই হবে। দীক্ষা চুপ হয়ে গেল, তার দৃষ্টি শূন্যে নিবদ্ধ, যেন মস্তিষ্ক হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। তার প্রশ্নবোধক চাহনি দেখে অরুণিমা আবারও বললেন। ওর জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন যদি কারো থেকে থাকে তবে সেটা তুমি দীক্ষা। ওর কারণেই তো তোমার জীবনটা এত এলোমেলো হয়ে গেছে। দীক্ষা চোখ ফিরিয়ে অন্যমনস্কভাবে জানালার বাইরে চাইল। তার গলার স্বর হঠাৎ ভারী হয়ে ওঠে, দায় সারা কণ্ঠেই বলল। শুধু কি ওর একারই দায়? আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা তো করেছে শিশির। এর চেয়েও বড় দায় তো শিশিরের। সে তো কথা দিয়েছিল আমাকে কোনোদিন আঘাত করবে না, অথচ আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে তীক্ষ্ণ যন্ত্রণাটার প্রধান কারণ সেই ছিল। তাকে আমি কিছু করতে পেরেছি? আল্লাহর উপর ছেড়ে দিয়ে চলে এসেছি নীরবে। সেখানে আমি কি করব, কি বলবো? ওর জীবনের সিদ্ধান্ত ওই নেই। আমি শুধু শান্তি চাই, জানেন, একটু শান্তি। আমার আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। এই দমবন্ধ পরিবেশ ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে, যেখানে সব ভুলে নিজের মতো শ্বাস নেওয়া যাবে, একদণ্ড নিজের মতো বাঁচা যাবে। জানি না এমন দিন বিধাতা আমার ললাটে লিখেছেন কিনা। অরুণিমা স্থির হয়ে শুনলেন দীক্ষার বুক চিরে বেরিয়ে আসা সেই দীর্ঘশ্বাসের শব্দ, যা এক বিধ্বস্ত নারীর সবটুকু ক্লান্তি বহন করছিল। তিনিও শুনতে পেলেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, দৃঢ় কণ্ঠেই বললেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এই সমস্যার ভার আর আপনাকে নিতে হবে না। ও সঙ্গ আপনাকে খুব বেশি পেতে হবে না। যা ব্যবস্থা করে আমি করছি, আপনি শুধু নিজেকে সামলে রাখুন। ওটা তো চাইলেও আমি পারবো না। দীক্ষা তার দিকে মুখ তুলে তাকালো। অরুণিমা সপ্রতিভ গলায় বললেন। নিজের যত্ন রাখুন, এত ভেঙে বলে চলবে না। কান্নাতে আপনাকে মানায় না, সত্যি বলছি। তারপর পরই আর কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেলেন। দীক্ষা বসে রইল একা একা চুপচাপ। বিছানায় হেলান দেওয়া তার শরীরটা যেন এক পলকা পলকের মতো হালকা লাগছে এই মুহূর্তে। সূর্য তখনও পুরোপুরি ডোবেনি। ঠিক গোধূলি আবছা আলোয় শহরের এক নীরব অলিগলি থেকে রাসেলকে তার বাসা থেকে তুলে নিয়ে আসলো একদল গুন্ডা মস্তান জাতীয় লোক। তাদের হাতে ছিল লোহার দণ্ড এবং চোখে ছিল স্পষ্ট হুমকি। কোনো কথা বলার বা চিৎকার করার সুযোগ পেল না রাসেল। তার থেকে বিজয়ের ব্যাপারে সব খবর নিয়ে তার বাসাতেও তল্লাশি চালানো হলো। তবে বিজয়কে পাওয়া গেল না, কারণ ইতিমধ্যেই সে এক মেয়েকে ধর্ষণের দায়ে জেলের ঘানি টানছে। ফলে সব আক্রোশ গিয়ে পড়ল রাসেলের ওপর। শুধু রাসেলকে বলির পাঠা করতে টেনে হিচড়ে নিয়ে আসা হলো চৌধুরী নিবাসে। অরুণিমাভের কঠোর নির্দেশে যেন এক নির্মম নাটকের মঞ্চায়ন শুরু হলো সেখানে। মারধরের চিহ্ন, ছেঁড়া কাপড় আর চোখে তীব্র ভয় নিয়ে রাসেলকে আছড়ে ফেলা হলো সেই বিলাসবহুল বাড়ির সামনে। চৌধুরী নিবাসের সুবিশাল হলরুমের মাঝখানে মেঝেতে এক অপরাধের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে রাসেল। তার পরনে পোশাক ছেঁড়া, গালে কালশিটে পড়ার উপক্রম,
আর চোখ দুটোতে কেবল অসহায় ও তীব্র আতঙ্ক। একপাশে রাখা দামি সোফার ওপর রাজকীয় দাপটে হেলান দিয়ে বসে আছেন অরুণিমা চৌধুরী। তার সারা অবয়বে এক অপ্রতিরোধ শীতলতা, যা হলরুমের উষ্ণতাকে যেন মুহূর্তে জমাট বাঁধিয়ে দিয়েছে। তার দুপাশে বসা আছে বকুল এবং খালেদা বেগম। বকুলের চোখে গভীর ক্ষোভ ও উদ্বেগ, আর খালেদা বেগমের মুখ পাথরের মতো কঠিন। তার মেয়ের প্রতি হওয়া অন্যায়ের যন্ত্রণা যেন তার নীরব ক্রোধে রূপান্তরিত হয়েছে। অরুণিমাভু দীক্ষাকে এই দৃশ্যের বাইরে রাখতে চেয়েছেন, কারণ তিনি চান না দীক্ষা এই কদর্যতার সাক্ষী হয়ে তার মানসিক শান্তি আরও হারাক। তাই বকুল তাকে ডাকতে চাইলে তিনি তাকে সাফ মানা করে দিলেন। বকুল দেখল দীক্ষার জন্য অরুণিমাভের গলায় অন্যরকম অধিকারবোধ। সে ব্যাপারটা চুপ করে গিলে নিল। আগে এই মুসিবত দূর হোক, এরপর এটা নিয়ে ঘাটাঘাটি করা যাবে। রাসেলের চোখ গেল ঘরের কোনায় দাঁড়ানো ট্রিনার দিকে। তার সারা শরীর কাঁপছে, কিন্তু চোখ দুটোতে স্পষ্ট জিদ। ট্রিনাকে দেখেই রাসেলের বুকের ভেতরের ভয় এক লহমায় ঘৃণা ও ক্রোধে পরিণত হলো। এই মেয়েটার জন্য আজ আমার এই অবস্থা। অরুণিমা চৌধুরীর সঙ্গে এই পরিবারের কী সম্পর্ক তা বুঝতে না পেরেও তার মেজাজ চলল। এই মেয়েটা মুখ খুলে তাকে ফাঁসিয়েছে। তার মাথায় তখন কেবল একটাই চিন্তা, একবার এখান থেকে বের হোক, এরপর সেই মেয়েকে বোঝাবে। ট্রিনার সব নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেবে, যা হয় হোক। তার জীবনে যদি ধ্বংস হয়, তবে সে এই মেয়েটার জীবনও শেষ করে দেবে। প্রতিশোধের এক উন্মত্ত বাসনা তার চোখের তারায় দপদপ করে জ্বলে উঠল। অরুণিমা চৌধুরী তার শীতল চাহনি সরাসরি রাসেলের দিকে নিবদ্ধ করলেন। তার গলার স্বর অস্বাভাবিক শান্ত, যা উল্টো আরও ভীতিজনক রাসেলের নিকট। বসতে বলিনি, দাঁড়িয়ে থাকো। অরুণিমাভের এক হাত সোফার হাতলের ওপর রাখা, আঙুলগুলো ধীরে ধীরে তাল দিচ্ছে। তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, ট্রিনার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? স্পষ্ট ভাষায় বলো। রাসেল দ্রুত মাথা নাড়ালো। তার ঠোঁট কাঁপছে, কিন্তু অস্বীকার করার চেষ্টা থামল না। কোনো সম্পর্ক ছিল না স্যার। আমি তো একে চিনি না। ও মিথ্যা বলছে, আমাকে ফাঁসানো হচ্ছে। বিশ্বাস করুন স্যার, আমি কোনো দোষ করিনি। আকাশ থেকে পড়ল ট্রিনা। এত বড় মিথ্যা কথা! চোখের কোণ দিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে অরুণিমা আবারও রাসেলের দিকেই তাকালেন। কিন্তু সে তো বলছে তুমি তার কলেজের বন্ধু হও। তুমি তাকে ডেকে নিয়ে তুমি সবটা অস্বীকার করছো কেন তবে? না, আমি কোনো অস্বীকার করছি না। সে মিথ্যা বলছে, আমি তাকে চিনি না, কোনোদিন দেখিনি আজ পর্যন্ত। রাসেল হড়বড় করে কথা বলছে। এই শীতেও তার কপাল জুড়ে ঘামের ফোঁটা। আর ঠিক তখনই এতক্ষণের অসহায়তা ও ভয় ঝেড়ে ফেলে ট্রিনা যেন এক আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে দ্রুত হেঁটে এগিয়ে গেল রাসেলের দিকে। তার চোখে এখন শুধু অপমান আর ঘৃণার আগুন দাও দাও করে জ্বলছে। কোনো দিকে কোনো কিছু পরোয়া না করে সে শরীরের সবটুকু শক্তিতে রাসেলের গালে ঠাটিয়ে এক চড় মারল। রাসেলের মাথা ঘুরে গেল, গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট হলো। ট্রিনা হাঁপাচ্ছে, তার চোখে জল নেই, শুধু প্রতিশোধের তীব্র আগুনের হলকা দেখা যাচ্ছে। মিথ্যে বলছিস? চেঁচিয়ে উঠে ট্রিনা। তুই আর বিজয় মিলে আমাকে ডেকে এনেছিস, তুই জানিস না তোদের জন্য আমার জীবনটা শেষ? তুই রাসেল এবার উন্মত্তের মতো চেঁচিয়ে উঠল। চুপ কর মিথ্যাবাদী কোথাকার, তোর জন্য আজ আমার। থামো! অরুণিমাভের কণ্ঠস্বর এবার হলরুমের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হলো। তিনি এক হাতে ইশারা করলেন বকুলকে। বকুল দ্রুত এসে ট্রিনাকে টেনে সরিয়ে নিয়ে গেল। অরুণিমাভ সোফা থেকে সামান্য ঝুঁকে এলেন। তার দৃষ্টি শিকারীর মতো তীক্ষ্ণ, যা রাসেলের মেরুদণ্ড অব্দি কাঁপিয়ে দিল। শোনো ছেলে, তোমাকে যেভাবে তুলে এনেছি সেভাবে চিরতরে গুম করে দেওয়ার ক্ষমতাও রাখি। তোমার লাশের হদিসও কেউ কোনোদিন খুঁজে পাবে না। নিশ্চয়ই বুঝতে পারছো। যদি বাঁচতে চাও তো সত্যিটা স্বীকার করে ফেলো। একবার মুখ খুলবে আর সব সত্যি বলবে, না হলে এই হলরুম থেকে তোমার জীবিত ফেরা হবে না। রাসেল কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখের রং ফ্যাকাশে, চোখের ভয় এখন মৃত্যু ভয়ে রূপান্তরিত। অরুণিমাভের এই শান্ত কিন্তু কঠিন হুমকি তার মস্তিষ্ককে সচল করে দিল। এই লোকের কাছে ক্ষমতা মানে শুধু অর্থ নয়, ক্ষমতা মানে সব কিছু। সে সত্যি সত্যি তাকে শেষ করে দিতে পারে। দীর্ঘ এক শ্বাস ফেলে মাথা নিচু করে সে ভাঙা গলায় স্বীকার করল, হ্যাঁ স্যার, আমি করেছি। আমি আর বিজয় আমরাই টিনাকে ডেকে এনে এই সর্বনাশ করেছি। বিজয়ের প্ল্যান ছিল সব, আমি শুধু সাহায্য করেছি। কথাটি বলার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে আসা এক আর্তনাদ ও ধাক্কাধাক্কি শব্দে হলরুমের পরিবেশ মুহূর্তে আরও নাটকীয় হয়ে উঠল। আমার ছেলেকে আপনারা কোথায় রেখেছেন? ওকে ছেড়ে দিন,
দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন রাসেলের মা ও বাবা, সঙ্গে তার বড় কাকা। তাদের চোখ ছলছল করছে, পোশাক এলোমেলো, সারা মুখে আতঙ্ক। গুন্ডা ধরনের লোকগুলো তাদের ভেতরে ঢুকতে বাধা দিতে পারেনি। রাসেলের মা ছেলের এই বিধ্বস্ত অবস্থা দেখে এক তীব্র চিৎকার করে উঠলেন। রাসেল, বাবা আমার! তিনি ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিতে চাইলেন, কিন্তু ততক্ষণে নাটকীয়তার দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে। রাসেলের মা এক তীব্র আর্তনাদ করে মেঝেতে বসা ছেলেকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু সঙ্গে থাকা লোকগুলো তাদের সামনে দেয়ালে তুলে দিল। রাসেলের বাবা একজন মাঝারি মাপের ব্যবসায়ী, এত বড় বাড়িতে এমন অপমান সহ্য করতে পারলেন না। তিনি ক্ষোভে ফেটে পড়লেন। আপনারা এটা কি শুরু করেছেন? আমার ছেলেকে এভাবে গুন্ডা দিয়ে তুলে এনেছেন, এভাবে হয়রানি করছেন কেন? আমরা কোনো অন্যায় করিনি। আপনারা কি জানেন এভাবে কাউকে জোর করে তুলে আনা এবং মারধর করা ক্রিমিনাল অফেন্স? আমি এক্ষুনি পুলিশ ডাকছি, আপনাদের নামে অপহরণের মামলা হবে। রাসেলের বড় কাকাও সায় দিলেন। ছেড়ে দিন ওকে, নয়তো এর ফল আপনাদের ভালো হবে না। অরুণিমা এতক্ষণ চুপ করে বসেছিলেন। তিনি ধীরে সুস্থে সোফা থেকে উঠে দাঁড়ালেন। তার উচ্চতা এবং অমিত তেজ হলরুমের মধ্যখানে থাকা রাসেলের পরিবারকে যেন এক পলকে ক্ষুদ্র করে দিল। পুলিশ ডাকবেন? অরুণিমা চৌধুরীর কণ্ঠে এক চিলতে শ্লেষ। খুব ভালো কথা, কিন্তু পুলিশ আসার আগে আপনার আদরের ছেলে রাসেল কি কাণ্ড করেছে সেটা আগে শুনুন। সব শুনে রাসেলের বাবা মা বিশ্বাসই করলেন না তাদের কাছে তাদের ছেলের নির্দোষ। এই অভিযোগ মিথ্যে। টিনা মিথ্যা কথা বলছে, আমার ছেলে এসব করতে পারে না। রাসেলের মা কান্নায় ভেঙে পড়লেন। অরুণিমা এবার কোনো কথা না বলে সোফায় ফিরে গেলেন এবং পাশের টি টেবিল থেকে নিজের ল্যাপটপটি তুলে নিলেন। ল্যাপটপের স্ক্রিনটি তিনি রাসেলের পরিবারের দিকে ঘুরিয়ে ধরলেন। একটু দেখুন। ল্যাপটপে দৃশ্যমান হলো মিনিট খানেক আগের ফুটেজ। হলরুমের কোনায় গোপনে বসানো একটি ক্যামেরা থেকে নেওয়া সেই দৃশ্য, যেখানে রাসেল ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মুখে পরিষ্কার স্বীকার করেছে সে আর বিজয় মিলে ট্রিনাকে ডেকে এনে এই সর্বনাশ করেছে। ভিডিওটি শেষ হতেই হলরুমে এক গভীর শ্বাসরুদ্ধকর নীরবতা নেমে এলো। রাসেলের বাবা মা এবং কাকা তিনজনেই নিস্তব্ধ, সম্মিলিত। তাদের মুখের রক্ত যেন নিমিষে উবে গেছে। পুলিশ টাকার হুমকি বা আক্রোশ দেখানোর তেজ সম্পূর্ণ নিভে গেছে। এবার অরুণিমা চৌধুরী তার শীতলতা ত্যাগ করে এক রণমূর্তি রূপ ধারণ করলেন। তার কণ্ঠস্বর বাজ খায়, প্রতিটি শব্দ যেন হলরুমের পাথরের দেয়ালে আঘাত করে ফিরে আসছিল। বিশ্বাস হলো নাকি এখনো মনে হচ্ছে এই মেয়ে মিথ্যা বলছে? তিনি ল্যাপটপটি সজোরে বন্ধ করলেন। এরপর তিনি এমন একটি বোমা ফাটালেন যা রাসেলের পরিবারের ধারণার বাইরে ছিল। আপনাদের ছেলের কুকীর্তির ফল। আপনার ছেলের সন্তান এখন এই মেয়ের গর্ভে। কথাটি শেষ হতেই যেন রাসেলের পরিবারের মাথার ওপর আসমান ভেঙে পড়ল। রাসেলের মা প্রায় মূর্ছা যাওয়ার জোগাড় হলেন। বাবা আর কাকার চোখে এখন কেবল ভয়, অপমান আর গভীর অস্বস্তি। অরুণিমা চোখ সরু করে রাসেলের বাবার দিকে তাকালেন। এবার বলুন, পুলিশ আসলে কাকে ধরবে আর কাকে কি করবে? ধর্ষণ, অপহরণের চেষ্টা, নাকি একটা মেয়েকে গর্ভবতী করে তার জীবন নষ্ট করার দায়? রাসেলের দিকে তাকানো গেল না। সে যেন পুরোই শক। তার গাল বেয়ে ঘাম ঝরছে। এমন কিছু হতে পারে তার ধারণাতেও ছিল না। হঠাৎ তার মনে পড়ল ওই দিন শারীরিক মিলনের সময় বিজয় যদিও প্রোটেকশন ইউজ করেছিল, কিন্তু সে নিজে তো আবেগের বশে কোনো সুরক্ষাই নেয়নি। তার মানে এই সন্তান আমার। এই চরম সত্যটা মুহূর্তে তার মস্তিষ্কে আঘাত করলো। রাসেলের মনে হলো তার মাথা ঘুরছে, দেয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। সে মেঝেতে পড়ে যাওয়ার মতো টলমল করে উঠল। অরুণিমা তা দেখলেন। একরাশ তীব্র কটাক্ষ তার চোখে ফুটে উঠল। প্রেগনেন্ট তোমার ওয়াইফ আর মাথা ঘুরছে তোমার? ভালো তো, হার্ট টু হার্ট কানেকশন। সে অবিশ্বাসে ভয়ার্থ কণ্ঠে ফিসফিস করেই শুধালো, আমার ওয়াইফ মানে? এই কি বলছেন আপনারা? এই কথা শুনে অরুণিমাপের ঠোঁটের কোণের হাসি যেন আরও চওড়া হলো। সে হাসিতে মিশে বিজয়ের আনন্দ, এক দুর্ভেদ্য ক্ষমতার প্রতীক, যার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই সুচিন্তিত, নিখুঁতভাবে সাজানো। তিনি এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। কোনো কাজ আমি অর্ধেক রাখা পছন্দ করি না, বুঝেছো ছেলে? অরুণিমা শান্ত অথচ বরফের মতো শীতল গলায় বললেন, তোমার বেলায় তোমাকে কি শুধু শায়েস্তে দিতে আমি ধরে এনেছি মনে করো? এই চৌধুরী নিবাসে তোমাকে ডেকে আনার উদ্দেশ্য কেবল মারা আর অপমান ছিল না, প্রতিশোধ নেওয়া আমার কাছে সামান্য মনোরঞ্জন মাত্র। অরুণিমা টেবিলের ওপর রাখা গ্লাস থেকে এক চুমুক পানি পান করলেন। এই বিরতিটুকু যেন শ্রোতাদের স্নায়ুর ওপর চাপ বাড়াতে থাকলো। এরপর চরম নাটকীয়তা সৃষ্টি করে তিনি ঘোষণা করলেন, ট্রিনাকে বিয়ে করতে হবে তোমাকে রাসেল, আজ এখনই। কথাটা হলরুমের প্রতিটি কোণায় যেন তীব্রভাবে প্রতিধ্বনিত হলো। উপস্থিত সবাই যেন একযোগে দম আটকে ফেলল।
রাসেল হতভম্ব হয়ে গেল, মাথা নেড়ে সরাসরি মানা করে দিল। না, এটা হতে পারে না। আমি একে বিয়ে করব না। রাসেলের পরিবার, বাবা মা এবং কাকা সকলেই যেন মূর্ছা যাওয়ার জোগাড়। তারা ভাবতেও পারেনি পরিস্থিতি এত দূর করাবে। তাদের চোখে এখন ভয়, অপমান এবং ভবিষ্যতের অনিশ্চয়তার মেঘ দেখা যাচ্ছে। ট্রিনাও চমকে উঠল। তার চোখে তখন মিশ্র অনুভূতি, স্বস্তি নয় বরং এক ধরনের অসহায় বিস্ময়। নিজের জীবনের ওপর তার নিয়ন্ত্রণ যে শূন্য, এই সত্যটা যেন আরও একবার প্রমাণিত হলো। ওপরওয়ালার সুতা কখন কোন দিকে টান খেয়ে মোড় পাল্টে যায় বলা অনিশ্চিত। রাসেলের সরাসরি না শুনে অরুণিমা চৌধুরী কঠিন মুখে তাকালেন। তার চোখে দুটো বিদ্যুতের মতো জ্বলে উঠল। এটাই ছিল তার চণ্ডী রূপ, যে রূপের সামনে সামান্য মানুষ দাঁড়ানোর সাহসও পায় না। অরুণিমা স্থির কিন্তু ভয়ঙ্কর গলায় বললেন, এখানে না বলার কোনো সুযোগ নেই রাসেল। এই মুহূর্তে তুমি যা করেছ তার ফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি যদি মনে করো তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজে নেবে, তবে ভুল করছো। আমি যদি চাই তুমি আগামী 20 বছর সূর্যের আলো দেখতে পাবে না। তোমাকে মাটির 10 ফুট নিচে পুঁতে দেওয়া হবে। তোমার লাশের হদিস কেউ পাবে না। বিষয়টা তোমার জন্য শাস্তি নয়, বাঁচার সুযোগ। বেঁচে থাকার বিনিময়ে একটা জীবনকে স্বীকৃতি দেওয়া। বেঁচে নাও। রাসেল আমতা আমতা করতে শুরু করলো। অরুণিমাভে সেই দৃঢ়তা এবং চোখের কঠিন হুমকি দেখে তার ভেতরের সমস্ত তেজ নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। এই লোক মিথ্যে বলছেন না, তিনি সত্যিই পারেন। অরুণিমা বিগত ট্রিনার দিকে তাকালেন। তোমার মতামত কি? এই ছেলেটিকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করবে? ট্রিনা শান্ত গলায় মাথা নিচু করেই বলল, আমার জীবনের কোনো সিদ্ধান্ত আমি আর নিতে চাই না। আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি ছিনিয়ে নিয়েছি। আমি আজ থেকে পুতুলের মতো করেই বাঁচতে চাই। আপনারা যা বলেন তাতেই রাজি। রাসেলের মা ততক্ষণে হাউমা করে কেঁদে উঠেছেন। না, কিছুতেই না। এমন মেয়েকে আমি আমার ছেলের বউ করব না। ছি, ও আমাদের বংশের নাম ডোবাবে। ওর পেটের সন্তান আমরা কিছুতেই। তিনি তার স্বামী এবং কাকা তখন বাস্তবতার কঠিন হিসাব করছেন। অরুণিমাবের ক্ষমতা এবং তার ছেলের অপরাধ, এই দুটোর যোগফল তাদের সামনে পরিষ্কার। রাসেলের বাবা কঠিন গলায় স্ত্রীকে ধমকে থামালেন। চুপ করো, কি বলছো তুমি? জ্ঞান আছে? কার দোষ সেটা দেখছো না? এই মেয়েকে বিয়ে না করলে তোমার ছেলেকে এরা পুলিশে দেবে, রাসেলকে জেলে পৌঁছতে হবে, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওর বড় কাকাও যুক্তির তীরে ছুড়লেন। দোষ তোমার ছেলের, মিনারা। এটাই সঠিক সিদ্ধান্ত। মান বাঁচবে, আর তার সন্তানের দায়িত্ব নেওয়া ওর কর্তব্য। তোমার ছেলেকে বাঁচাতে গেলে এইটা করতেই হবে। বিয়েই একমাত্র পথ। চাপে পড়ে নিজের জীবন বাঁচানোর সেই সুযোগ পেয়ে রাসেলও আর কোনো কথা বলল না। সে মাথা নেড়ে রাজি হলো। তার রাজি হওয়াতে কোনো প্রেম, শ্রদ্ধা বা অনুতাপ নেই। মিশে আছে কেবল ভয় এবং চরম বাধ্যতা। অরুণিমা চৌধুরী এক ঝলক তৃপ্তির দৃষ্টি বিনিময় করলেন বকুলের সঙ্গে। বকুলের চোখ ভিজে এলো। এই মানুষটির উপর কেন যেন তার সম্মান এবং শ্রদ্ধা মাত্রা বেড়েই চলেছে। অরুণিমা এরপর দৃঢ় স্বরে আদেশ দিলেন। কাজী সাহেব। সঙ্গে সঙ্গে হলরুমের পেছনের একটি ছোট দরজা ঠেলে প্রবেশ করলেন একজন কাজী। তাকে দেখে পুরো হলরুমের শ্বাস যেন আরও একবারই থমকে গেল। তিনি বসার ঘরেই এতক্ষণ অপেক্ষা করছিলেন। হাতে ছিল কাবিননামা, অর্থাৎ অরুণিমা চৌধুরী সব কিছু পরিকল্পনা করে এই নাটকীয় মূর্তিটির জন্য প্রস্তুত করেই রেখেছিলেন। অতঃপর সেই বিলাসবহুল হলরুমের মধ্যে রাসেলের ছেঁড়া পোশাক, চোখে আতঙ্ক আর ট্রিনাকে তার অবাধ্যতা পাপের ফলস্বরূপ এবং অরুণিমাভের কঠিন নির্দেশ মেনে বিয়ে সম্পন্ন হলো। কবুল কবুল। ভয় আর চরম বাধ্যতা নিয়ে রাসেল মাথা নাড়ল। ট্রিনা নির্বাতে চোখ দিয়ে জল গড়ায়নি, যেন কান্নার শক্তিটুকু হারিয়ে ফেলেছে সে। কেবল নীরবে মাথা নুয়ে হ্যাঁ বলল। বিয়ে সম্পন্ন হলো ওইভাবেই, ওই অবস্থাতেই, যা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। তাই করে দেখিয়েছেন তিনি। অরুণিমা চৌধুরী শান্ত দৃষ্টিতে পুরো দৃশ্যটি দেখলেন। ন্যায় প্রতিষ্ঠা ও প্রতিশোধ দুই সম্পন্ন হলো এক জবরদস্তি পরিণয়ের মাধ্যমে। রাসেলের মা তখনও ফুপিয়ে কাঁদছেন। অরুণিমা তার দিকে তাকিয়ে বললেন, অভিনন্দন, আপনার ছেলের ভুল এখন আপনার বাড়ির পুত্রপদ। এবার থেকে ওর সম্মান আপনার পরিবারের সম্মান। এভাবেই থাকতে হবে। বকুল এগিয়ে এসে ট্রিনাকে ধরে নিয়ে গেল। ট্রিনা এক নতুন জীবন, এক নতুন পরিণতির দিকে এগিয়ে গেল। এমন এক পরিণয় যা ভালোবাসা বা স্বপ্ন নয়, কেবল অরুণিমা চৌধুরীর ইস্পাত কঠিন ইচ্ছার ফল।
বকুল জোর করে রাসেলের হাতের সঙ্গে ট্রিনার হাত বেঁধে দিতে চাইলে রাসেল সরিয়ে নিল ঝাটকা দিয়ে। ট্রিনার দিকে মুখ ফিরিয়ে তাকালো না। ট্রিনা অবাক হলো না। যা হলো তাতে রাসেল তাকে ভালোবেসে স্ত্রীর মর্যাদা দেবে এমন কিছু ট্রিনা আশা করতেও পারে না। জানে না ভাগ্যে কী কী লিখেছে। তবে যাই হোক, ট্রিনা চুপচাপ মেনে নিয়েছে আর নেবে। আজ তার জীবনের এই দশা যে শুধুই তার একলার দায়। দিনের বেলা ঘটে যাওয়া নাটকীয়তার রেশটুকু হিমেল হাওয়ার তোড়ে মিলিয়ে গেছে যেন। রাত এখন বেশ গভীর। কুয়াশার এক পাতলা চাদর নেমে এসেছে শহরের ওপর। দীক্ষা একটু আগেই ঘুম থেকে উঠে বসে আছে। তার ঘর সংলগ্ন বারান্দার কাচের দরজা সামান্য খোলা। ভেতর থেকে আবছা হলুদ আলো আর বাইরের হিম শীতল বাতাস মিলে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। ঠিক তখনই দরজায় আলতো করে দুটো টোকা পড়ল। অরুণিমা চৌধুরী এসেছেন। দীক্ষা বুঝতে পারে এই ভদ্রলোক খুব সুন্দর করে দুটো টোকাই দেবেন সবসময়। তার হাতে 2 কাপ ধোয়া ওঠা কফি। তাকে আসতে দেখে বকুল মিষ্টি করে হাসলো দীক্ষার দিকে চেয়ে। সেই হাসিতে কি ইশারা বুঝতে পেরে লজ্জায় লাল হলো দীক্ষার মুখ। সঙ্গে সঙ্গে চোখ রাঙালো সে। বকুল দেখিও দেখলো না। আসুন বড় ভাই, ভিতরে আসুন। আমি একটু ফুপের কাছে যাই, দেখে আসি ওনার মন মেজাজ কেমন কি আছে। আপনি বসুন। এক প্রকার বাহানায় ছুটে পালালো বকুল। বুঝতে পেরে রেগে বোমা হলো দীক্ষা। প্রকাশ করলো না। অরুণিমা মৃদু হেসে ভিতরে প্রবেশ করলেন। দীক্ষা দ্রুত নিজেকে গুছিয়ে নিল। বারান্দায় আসবেন? প্রস্তাব দিতেই দীক্ষা রাজি হলো। অরুণিমা তাকে নিয়ে বারান্দায় পাতা বেতের চেয়ারে বসলেন। নিঃশব্দে দীক্ষার হাতে এগিয়ে দিলেন কফির মগ। রাতের কুয়াশা মেশানো আকাশের দিকে চেয়ে থাকতে তার বড় ভালো লাগে। তার বুকটা হালকা হয় অনেক। সে দূরের নিয়ন আলোর দিকে তাকিয়ে রইল। বহুদিনের চেপে রাখা ভার যেন সত্যি অনেকটা হালকা হয়েছে। বকুল তাকে জানিয়েছে কিভাবে অরুণিমা একাই পুরো পরিস্থিতি সামলেছেন। ট্রিনাকে বিয়ে দিয়ে রাসেলের সঙ্গে তার শ্বশুর বাড়িতে পাঠিয়েছেন। এই খবর শুনে দীক্ষার মনে এক গভীর মন ভালো লাগা অনুভূতি হয়। কেন সে নিজেও জানে না ঠিক। সে অরুণিমাকে মন থেকে শুকরিয়া জানাতে চায় কিন্তু পারছে না। কৃতজ্ঞতা তার গলায় এসে আটকে যাচ্ছে। কফির মগ হাতে সে কেবলে উসকুস করেছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। অরুণিমা তার দিকে স্থির চোখে তাকিয়েছিলেন। দীক্ষার এই নীরব অস্থিরতা, তার চোখের গভীরে লুকানো কৃতজ্ঞতার ভাষা তিনি যেন অনায়াসে পাঠ করতে পারলেন। তিনি নিজে থেকে মৃদু হেসে বললেন, ওয়েলকাম। দীক্ষা অবাক হয়ে তার দিকে তাকালো। তার কপালের ভাঁজ স্পষ্ট হলো। কেন? এই যে আমাকে ধন্যবাদ জানালেন তাই ওয়েলকাম। অরুণিমাবের কণ্ঠে দুষ্টুমি মেশানো সহজ স্বীকারোক্তি। দীক্ষা আরও অবাক। তার হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল। আমি কখন ধন্যবাদ জানালাম? অরুণিমা বালতো করে নিজের কফিতে চুমুক দিলেন। রাতের নীরবতায় তার কণ্ঠস্বর যেন আরও গভীর শোনালো। মনে জানাচ্ছেন তো, আমি বুঝতে পারছি। লজ্জায় লাল হয়ে উঠল সে। তার চোখ দ্রুত কফির মগের দিকে নেমে এলো। এমন সরাসরি কথা সে আশা করেনি। আমার মন বুঝি সব বুঝতে পারেন? চেষ্টা করছি। অরুণিমা হাসলেন। কতটুকু সফল হলাম? দীক্ষা এবার মগ থেকে চোখ তুলে তার দিকে তাকালো। 7 বা 10 আপাতত। অরুণিমা হাসলেন। দীক্ষা এবার সাহস পেল। সে কফির মগটি বারান্দার রেলিংয়ের ওপর রেখে অরুণিমাভের দিকে পুরোটা মনোযোগ দিল। সত্যি থ্যাঙ্কস। আপনি কিভাবে যে সব সামলে নেন, আমাকে কিছুতেই জড়াতে অবধি দেন না। আমি কৃতজ্ঞ জানানোর ভাষাই খুঁজে পাচ্ছি না। অরুণিমা আকাশের দিকে তাকালেন। সেখানে আবছা কুয়াশার আড়ালে চাঁদ ঢেকে আছে। তার দৃষ্টি শান্ত, মনে মনে কিছু একটা ভেবে চলেছেন। তবে কি দীক্ষা ধরতে পারল না তা। তোমার জীবনের কোনো কষ্ট বা অপমানের পুনরাবৃত্তি যেন না হয় দীক্ষা, আমি সেই চেষ্টা করব। এক কনকনে শীতের ভোর। সূর্য তখনও পূর্ব আকাশে চোখ খোলেনি। চারিদিক হিমশীতল কুয়াশার পুরো চাদরে মোড়া। তাপমাত্রা এতটাই কম যে নিঃশ্বাস ফেললে তা সাদা ধোঁয়ার মতো উবে যায়। এই নিথর ঠান্ডার মাঝেও ট্রিনা তার ছোট সাথে ঘরে কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন। তার ক্লান্ত শরীর হয়তো এক মুহূর্তে শান্তি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেই শান্তি স্থায়ী হলো না। হঠাৎ করে পিঠের ওপর এক ঝলক বরফ ঠান্ডা জলস্পর্শ পেয়ে ট্রিনার শরীরটা ধনুকের মতো কেঁপে উঠল। সে গোঙানির শব্দ করে ধরফর করে উঠে বসল। শীতের তীব্রতা যেন এক মুহূর্তে তার শরীরের প্রতিটি শিরা উপশিরাকে জমাট বাঁধিয়ে দিল। ট্রিনা চোখ কুচলে সামনে তাকিয়ে দেখল রাসেলের মা একটি খালি ঘটি হাতে দাঁড়িয়ে আছেন। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখে একরাশ বিরক্তি আর ঘৃণা। মহিলা দাঁত কিরমির করেই বললেন, কোন ভদ্রবাড়ির বউ সাত সকালবেলায় ভোস ভোস করে ঘুমায় শুনি? লজ্জা করে না?
7টা বেজে গেল আর মহারানীর এখনো ঘুম ভাঙছে না। আমার বাপের বাড়িতে এমন অলস মেয়ে দেখিনি বাপু। ওঠ, উঠে হাত লাগা কাজে, তোকে পুষতে এখানে আনা হয়নি। ট্রিনার সারা শরীর কাঁপছে, মনটা দুঃসাহ বেদনায় গুমড়ে উঠল। সে ধীরে ধীরে কম্বল সরিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে তখন ঘুমের লেশ, কিন্তু কণ্ঠস্বরে একটা চাপা অভিমান। সে মাথা নিচু করে ফিসফিস করে জবাব দিল, আপনি তো আমাকে বোন বলে মানেননি, তাহলে এত সকাল করে উঠে কাকে খুশি করব? এই সামান্য প্রত্যুত্তরে মিনারা যেন বারুদে আগুন দিলেন। তার চোখ আরো বড় হলো। হাতের ঘটিটা সশব্দে নিচেতে ছুঁড়ে ফেলে তিনি এগিয়ে এলেন। কি বললি? তোর এত বড় আসপদ্দা? আমার মুখের ওপর কথা বলা হচ্ছে? কার জোরে এত তেজ দেখাস শুনি? মহিলা ট্রিনার হাত টেনে ধরলেন। তার হাতের মুঠো শক্ত, নির্মম। শোন মেয়ে, তুই এই ঘরে পা দিয়েছিস আমার ছেলেটার জন্যই। তুই এখন আমার ছেলের ঘাড়ের বোঝা। এখানে থাকতে হলে কাজের লোক হয়ে থাকতে হবে। চল, এই 7 সকালে আমার হেসেলে আগুন দিতে হবে। হাঁড়ি পাতিল এঁঠো থালা বাসন জমে আছে পাহাড়ের মতো। চল, হাত চালা। ট্রিনা আর কোনো কথা বলল না। কথা বলার ইচ্ছেটুকু তার নেই। গত 3 দিন ধরে সে এই বাড়িতে এসেছে, আর প্রতিটা মুহূর্ত তার কাছে মনে হয়েছে এক নির্মম পরীক্ষা। চৌধুরী বাড়ির বিলাসবহুল সোফা বা দীক্ষার রাজকীয় বিছানার পাশে এই ছোট অন্ধকার ঘরে তার দিন কাটছে এক চরম দুঃস্বপ্নের মধ্যে। তারপর তার কাজ শুরু হলো। যেসব কাজ সে তার জীবনে কোনো দিন শেখেনি, কোনো দিন করতে হয়নি, সেই সব আজ তাকে করতে হচ্ছে। প্রথমেই ছিল রান্নাঘরের কাজ। কনকনে শীতে কল থেকে বের হওয়া ঠান্ডা জলে হাঁড়ি পাতিল ধোয়া, চর্বি, তেল আর বাসি খাবারের গন্ধ। ট্রিনার বমি আসছিল বারবার। তার আঙুলগুলো ঠান্ডায় জমে কাঠ হয়ে যাচ্ছে, ব্যথা করছে তীব্রভাবে। তরকারি কাটা নিয়ে আরেক দফা যুদ্ধ গেল তার ওপর দিয়ে। সাইজ হচ্ছে না, এত মোটা কেন, এত পাতলা কেন, নানান টালবাহানা মিনারার। ট্রিনা ক্লান্ত হলো। শেষে ওইসব ফেলে তাকে দেওয়া হলো রুটি বেলতে। সেই রুটি কিছুতেই গোল হয় না। ট্রিনার ভয় করে মিনারা তাকে অগ্নিদৃষ্টিতে বিষ গিলে খাচ্ছেন যেন। কটমট করেই বললেন, কাজ পারিস না একটাও? ছেলে ভুলিয়ে পেট বাঁধাতে পারিস, নষ্ট মেয়ে। রান্নাঘর থেকে বের করে ওকে তার কাপড় ধুতে দেওয়া হলো। ট্রিনা নিঃশব্দে ধুতে লাগলো। কি ভীষণ ঠান্ডা পানি গায়ের ভেতর ছেড়ে পড়লে কলিজা সহ টান খায়। অথচ মিনারার হচ্ছেই না। যত ধোয় আরও এনে দেয়। আবারও ধোয়াগুলি হয়নি বলে আবারও ধোয়ায়। সকাল 10টা বাজতে না বাজতে ট্রিনা ক্লান্তিতে হাঁপিয়ে উঠল। সে এক কোণে বসে সামান্য দম নিতেই রাসেলের মা সামনে এসে দাঁড়ালেন। কি হলো, বসলি কেন? অলসতা ঝেড়ে ফেলে দুপুরে রান্না চড়া। রাঁধতে পারিস নাকি তাও শিখিসনি? শিখিয়েছে কি তোর মা? খালি ছলাকলা করে ছেলে পটানো? এরকম মেয়ে আমি আমার বাপের জন্মে দেখিনি। আর এই অযোগ্যতার কুমড়াই কিনা আমার ঘরে এসে জুটলো। উফ! ট্রিনা অসহায়ভাবে মাথা নাড়ালো। তার চোখ দুটি জলে ভেজা। তার মনে পড়ল সে তো কুরুচিপূর্ণ জীবনে অভ্যস্ত ছিল না। তার জীবনে আরাম ছিল, দীক্ষার স্নেহ ছিল, মায়ের নরম মমতা ছিল, বাবার গভীর ভালোবাসা ছিল। অথচ আজ এক অজানা জীবনের দাসত্বে সে চূর্ণে বিচূর্ণ। রান্না চড়াতে গিয়ে দেখলো 6 পদের আয়োজন। ট্রিনার বিশ্বাস সীমা রইল না। মাছ ভাজতে গিয়ে ভেঙে গেল। মুরগি কষানো হয়নি। শাক ভাজিতে লবণ কটা, ফুলকপির তরকারিতে এত হলুদ কেউ দেয়? অভিযোগে অভিযোগে রান্নাঘর ভারী। ট্রিনার চোখের জল মোছারও সময় পায় না ফাঁকে। এমন জীবন, এমন সময় চেয়েছিল সে। সময় গড়াচ্ছে, দিন ফুরাচ্ছে, অথচ কাজের শেষ নেই। একটি কাজ শেষ হতে না হতেই রাসেলের মা আরও 10টা কাজের নির্দেশ দিচ্ছেন। ট্রিনা ভাবল সে তো দীক্ষার সঙ্গে প্রতারণা করেছিল, শিশিরের সঙ্গে মিলে পাপ করেছিল, কিন্তু তার সেই পাপের শাস্তি কি এই শারীরিক নির্যাতন, যেখানে সে একটু সম্মান বা এক ফোঁটাও স্বস্তি পাচ্ছে না? এই চরম হতাশার মুহূর্তে ট্রিনা হয়তো মনে মনে ভাবল অরুণিমা চৌধুরীর বাড়ির কাজের মেয়ের জীবনও হয়তো এর চেয়ে ভালো ছিল। সেখানে অন্তত 2জন শিশুর ঔদ্ধত্য সইতে হতো, কিন্তু এই বয়স্ক মহিলার নির্মমতা আর শারীরিক শ্রমের যন্ত্রণা সইতে হতো না। এই জীবন আর কতদিন চলবে? এই প্রশ্নটা তার মনে কাটার মতো বিঁধে রইল। বেলা প্রায় 11টা। রান্নাঘরের এক কোণে হাঁপিয়ে বসে আছে ট্রিনা।
তার হাতে পায়ে অসহ্য ব্যথা, চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। তবু রাসেলের মা তাকে এটা সেটা ধরিয়ে দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে একটা গম্ভীর চড়া কণ্ঠস্বর ভেসে এলো। মা, এই খাবারগুলো কি বানিয়েছ? এ কি? রাসিম মা বাপ চাঁদার মতো ঘুম থেকে উঠে এসেছে। গায়ে এখনও তার বিলাসবহুল শাল জড়িয়ে, চুলগুলো এলোমেলো। শীতকালে এই বাড়ির একমাত্র আরামদায়ক প্রাণী সে ড্রয়িং রুমে লাগোয়া ডাইনিং টেবিলে বসলো। টেবিলের ওপর রাখা শক্ত হয়ে যাওয়া পরোটা, ঠান্ডা জমা সবজি। রাসেলের মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি ছেলের চেঁচামেচি শুনেও এগিয়ে গেলেন না, বরং উঁচু গলায় উত্তর দিলেন, কেমন হয়েছে? যা হয়েছে তাই গেল। আনছিস তো একটা ঢ্যাঁড়সের বাচ্চা। মায়ের কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। রাসেল রেগে গিয়ে টেবিল থেকে কাঁটা চামচ ছুঁড়ে ফেলল। যা আছে তাই খাবো মানে কি? আমি কি রাস্তার লোক? তুমি কি জানো না আমি কি খাই না খাই? না পারলে শিখিয়ে পড়িয়ে নাও মা, আর না হলে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমায় কথা শোনাচ্ছ কেন? ট্রিনা রান্নাঘরের ভেতর থেকে বুঝতে পারল রাসেল তাকেই উদ্দেশ্য করে বলছে। সে ধীরে পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। কি লাগবে বলো, আমি বানিয়ে দিচ্ছি। ট্রিনাকে সামনে দেখে রাসেলের রাগ আরও 3 গুণ বেড়ে গেল। তার জিদ যেন আকাশ ছিল। সে টেবিলে সশব্দ একটা চাপড় মেরে চিৎকার করে উঠল, তুই কেন এসেছিস এখানে? কে তোকে ডাকলো? তুই এখানে কি করছিস? ট্রিনা শান্ত থাকার চেষ্টা করলো, উত্তরে বলল, তুই ডাকলি যে? তোকে আমি ডাকিনি। তোর মতো জঘন্য চেহারার কাউকে আমি ডাকিনি। যা, দূর হ, আমার সামনে থেকে যা। রাসেল দাঁত কিরমির করে, তবু ট্রিনা এক পাও নড়ল না। সে শক্ত হতে চাইছে। যা লাগবে বল, আমি বানিয়ে দিচ্ছি। সকালে তোকে শক্ত পরোটা খেতে হবে না। রাসেল রাগে কাঁপছে। সে উঠে এসে ট্রিনার মুখের সামনে দাঁড়ালো, তার চোখে তীব্র ঘৃণা। খবরদার আমার বউ হওয়ার চেষ্টা করবি না, একদম খবরদার। তুই কে? তোকে দেখলে আমার ঘৃণা হয়। আমার সামনে থেকে এক্ষুনি যা। ঠিক সেই সময় এ ঘরে প্রবেশ করে তিয়াশা। চিল্লাচিল্লির শব্দ সে ভেতর থেকেই পারছিল। প্রতিদিন রাসেলের খাবার টাইমে সেও একসঙ্গে খায়, তবে এই কয়দিন ধরে সেই নিয়মের ব্যতিক্রম ঘটছে। রাসেল এখন বিবাহিত, এটা সত্যি মানুক বা নাই মানুক, আর জেনে বুঝে সে কোনো বিবাহিত ছেলের সঙ্গে নিজের সম্পর্ক রাখতে চায় না। এইটুকু মনের জোর তিয়াশার আছে। সে বের হতেই রাসেল ট্রিনা দুজনেই তার দিকে তাকালো। তিয়াশা কটাক্ষের সুরেই বলল, ও তো তোমার বই রাসেল, এভাবে চেঁচামেচি করছো কেন? তিয়াশার এই খোঁচা যেন রাসেলের ধৈর্যের শেষ বাঁধ ভেঙে দিল। সে সঙ্গে সঙ্গে তিয়াশার কাছে গিয়ে আকতি মিনতি শুরু করলো। তার চোখে জল প্রায় চলে এসেছে। তিয়াশা, তুমি ওকে বউ বলছো? আমার কপালটাই খারাপ, বিশ্বাস করো তিয়াশা। আমি ওকে এক মুহূর্তের জন্য বউ হিসাবে মানি না। তুমি ছাড়া আমি আর কাউকে আমার বউ হিসাবে মানব না, কোনো দিন না। তুমি ভুলে যেও না, ভার্সিটিতে উঠলে আমাদের বিয়ে করা পাকা কথা ছিল। রাসেল তিয়াশার হাত ধরে কেঁদে ফেলার ভঙ্গিতেই বলল, আমার উপরে বিশ্বাস রাখো, আমি খুব শীঘ্রই ওকে ডিভোর্স দিব। দেখো তুমি, ওকে আমি এই বাড়ি থেকে তাড়াবই। তুমি রাগ করো না প্লিজ। এই কথাগুলো রাসেল বলছে একদম ট্রিনার সামনে দাঁড়িয়ে, ট্রিনার চোখের দিকেই তাকিয়ে। এইসব শুনে জিলাই মনটা যেন ভন ভন করে ঘুরতে শুরু করলো। তার কানে যেন রাসেলের কথাগুলো আর পৌঁছাচ্ছে কয়েক মাস আগের পুরনো স্মৃতি। শ্বাস ফুটে বেরিয়ে পড়ল, ডিভোর্স মানি না, তাড়াবো। হঠাৎ করে চোখের সামনে শব্দ স্পষ্ট হয়ে গেল। তার মনে পড়ে গেল একদিন তো তার জন্যই শিশিরও তার আপন বোন দীক্ষাকে একই রকম কথা বলেছিল। দীক্ষা আমার কাছে কেউ নয়, আমি ত্রিনাকে ভালোবাসি, আমি ওকে ডিভোর্স দেব। সময়ের চক্র, নিয়তির নির্মম খেলা। ট্রিনা আজ দীক্ষার অবস্থানে। একদিন দীক্ষা ছিল, আজ ট্রিনা আছে, একই জায়গায় একই স্থানে। ট্রিনার চোখে জল শুকিয়ে গেছে। তার মনে হলো প্রকৃতি তার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে, একইভাবে একই যন্ত্রণা দিয়ে। তার মুখ দিয়ে একটা শব্দ বের হলো না, শুধু মনের ভেতরে তীব্র হাহাকার। আর সেই পুরনো স্মৃতিটা কাটার মতো বিধে রইল। অরুণিমা চৌধুরীর বিশাল ডাইনিং টেবিলে সকালের নাস্তার আয়োজন চলছে। কাঁচের টেবিলটা চকচক করছে, চারিদিকে সুন্দর অর্কিডের সৌরভ। অরুণিমা, দীক্ষা, বকুল, খালেদা, আরহাম এবং আয়ান সবাই একসঙ্গে বসেছে।
সকালের নাস্তা চলছে রিল্যাক্সড মেজাজে। অরুণিমা বাজার কাজে যাওয়ার তারা দেখাচ্ছেন না। তিনি আরহাম ও আয়ানকে তাদের স্কুলের প্রজেক্ট নিয়ে কিছু মজার কথা বলছেন, আর দীক্ষামুগ্ধ হয়ে সেই আলোচনা শুনছে। অরুণিমা বলছেন, আচ্ছা আরহাম, তুমি বললে তুমি নাকি স্পেস শাটল বানাবে, কিন্তু শাটল তো এখন আর ব্যবহার হয় না। তুমি বরং একটা স্পেস এক্স রকেট বানাও, তাতে তোমার বিজ্ঞানের জ্ঞান আরও বাড়বে। আয়ান চিমটি কাটার ভঙ্গিতে বলল, পাপা, ব্রু রকেট বানাতে পারবে না, ও শুধু ছবি আঁকতে পারে। রকেট তো আমিই বানাবো, যেটা আন্টির বাবুকে নিয়ে চাঁদে চলে যাব। দীক্ষা হেসে উঠল তাই শুনে। বাহ, আমার বাবু তো তবে চাঁদে যাবে। তোমার রকেট নিশ্চয়ই খুব মজবুত হবে আয়ান। হুম হুম। অবশ্যই, আমি আলতু ফালতু জিনিস বানাই না আন্টি। এই মিষ্টি আর মজার আলোচনার মাঝেও বকুলের মনটা কেমন যেন বিষণ্ণ। সে চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে আছে, মুখে কোনো হাসি নেই। তার চোখে মুখে একটা গভীর অস্থিরতা। আসলে ভোর রাতে সে স্বপ্নে শান্তকে ডেকেছিল, দেখলো মানুষটা এসে তাকে নিয়ে গেছে সোনাডিঙি দিঘির পাড়ে। কি বাতাস সেখানে! শীতে জড়সড় হতেই মানুষটা নিজের জ্যাকেট খুলে বকুলকে এগিয়ে দিল। বাস এতটুকুই। ঘুম ভাঙতেও তার রেশ রইল অনেকক্ষণ। এখনও মনে হচ্ছে একটা শান্ত শান্ত ঘ্রাণ চারপাশে তার। মানুষটার প্রতি তার রাগ থাকা সত্ত্বেও তাকে এক নজর দেখার জন্য বকুলের মনটা আকুলি বিকুলি করছে খুব। সে বুঝতে পারছে না তার রাগটা আসলে শান্ত রকম নাকি শান্তকে পছন্দ করে ফেলার জন্য নিজের ওপর। বকুলের এই নীরব বিষাদ অরুণিমা চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টি এবং দীক্ষা স্নেহ ভরা চোখ কারো নজরেই এড়ালো না। অরুণিমা প্রথমে বকুলের দিকে মনোযোগ দিলেন। তিনি নরম গলায় জানতে চাইলেন, কি হলো বকুল, তুমি দেখছি একেবারে চুপ। তোমার নাস্তাও ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাকি? এখানে তোমার কোনো কিছু অপছন্দ হচ্ছে? বকুল দ্রুত মাথা নাড়ল। সে চট করে একটা কৃত্রিম হাসি মুখে আনলো। না ভাইয়া, সব ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমি আমি একটু ক্লান্ত বোধ করছি, এই আর কি। অরুণিমা আর জোর পড়লেন না। তিনি বুঝালেন, এটা ব্যক্তিগত কোনো বিষয়। কিন্তু দীক্ষা সে তো বকুলকে চেনে। সে বুঝতে পারল এটা কোনো ক্লান্তি নয়, বরং মনের ভেতর জমাট বাঁধা অভিমান আর আকাঙ্ক্ষা। শান্তর কথায় যে বকুল ভাবছে তা দীক্ষার কাছে সূর্যের আলোর মতো স্পষ্ট। দীক্ষা মুচকি হাসল। তার সেই হাসিটা রহস্যময়, যেন সে সব জানে। সে শান্তভাবে বকুলের দিকে তাকালেও যেন চোখ দিয়ে বলছে, ধৈর্য ধর, তোর বিষাদ এখন উঠতে চলেছে। দীক্ষা ভালো করে জানে এখন বকুলের মন খারাপের কারণ শান্ত হলেও একটু পরে এই বিষণ্ণতা হারিয়ে শতগুণ খুশি ভর করবে বকুলের চোখ জুড়ে। কারণ দীক্ষা কাল রাতে শান্তর সঙ্গে যোগাযোগ করেছে। শান্ত আজ আসছে, তবে এবার বকুলকে একটা বিশেষ উপহার দেওয়ার জন্যই তার এই ছুটে আসা। দীক্ষার সেই রহস্যময় হাসি বকুলের নজর আনালো না। বকুল ভ্রুকুচকে ফিসফিস করে দীক্ষাকে শুধালো, হাসছো কেন আপা? কি হয়েছে তোমার? দীক্ষা চোখ সরিয়ে নিল। কিছু না। তারপর খাওয়ায় মন দিল চুপটি করে। বকুলও শুধালো নয়, তবে খোশ মেজাজি গালগপ্পের মাঝেও খালেদা বেগম গম্ভীর হয়ে আছেন। এতক্ষণ তিনি আনন্দের মাঝে চিনার প্রসঙ্গ আনেননি, কিন্তু এইবার তার মাতৃত্বের টান তাকে স্থির থাকতে দিল না। খালেদা বেগম দীর্ঘশ্বাস ফেলেই বললেন, মেয়েটা কেমন আছে কে জানে, শত রাগ থাকুক তবু সে তো আমার পেটের সন্তান, আমারই রক্ত। এমন অবস্থায় গেছে দেখে আমার মনটা শান্তি পাচ্ছে না বাবা, কেমন চিন্তা হচ্ছে। দীক্ষা মাথা নিচু করে রইল। তার মনেও এক ধরনের দ্বিধা কাজ করছে। ট্রিনার ওপর রাগ থাকলেও ওখানে কেমন আছে সে ব্যাপারে সেও যথেষ্ট সন্দিহান, তবে প্রকাশ করতে চাইছে না দেখেই চুপচাপ। অরুণিমা চৌধুরীর শান্ত মুখ এবার একটু সহানুভূতিতে ভরে উঠল। তিনি আশ্বস্ত স্বরে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি খোঁজ রাখছি। আমি জানি আপনি এখন আপনার শ্বশুরবাড়ির পরিবেশের কথা শুনে আরও কষ্ট পাবেন, তাই আমি আপনাকে কিছু বলিনি, তবে ওর ওপর নজর আমার আছে, তাই চিন্তা করবেন না। তিনি এক মুহূর্ত থেমে বললেন, এবং আজকে আমি একবার যাব ওর বাড়িতে, ইনশাল্লাহ ওকে একবার দেখে আসবো। খালেদা বেগম কৃতজ্ঞতার চোখে তাকালেন। ধন্যবাদ বাবা। আপনি হয়তো রাগ করতে পারেন এভাবে ওর বিয়েটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর গর্ভের সন্তানটির পিতৃ পরিচয় দিতে এটাই আমার মাথায় এসেছিল সে সময়। এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তোর অতীত জানি, রাসেলের পরিবার যতই খারাপ হোক অন্তত সন্তানটি বৈধতা পেল, আর আমি সবসময় চাইব সে যেন ভালো থাকে। কিন্তু রাসেল আর ট্রিনার সম্পর্ক কি সহজ হবে? রাসেল তো ওকে এক মুহূর্তের জন্য বউ হিসাবে মানবে বলে মনে হয় না। বকুলের কণ্ঠে সন্দেহ। অরুণিমা এবার এক ধরনের দার্শনিকের হাসি হাসলেন। তিনি নিজের চেয়ার হেলান দিয়ে বললেন, একটা কথা মনে রাখবেন,
এক ছাদের তলায় থাকতে থাকতে কুকুরের প্রতি মানুষের মায়া জন্মায়। সেখানে তৃণা তো মানুষ, ওর মাথায় তো কুবুদ্ধির অভাব নেই। অরুণিমাম গলা নামিয়েই হাসলেন। ও খুব ভালো করেই জানে কিভাবে ছিনিয়ে নিতে হয়। সেখানে রাসেল ওর বিয়ে করার স্বামী, তার ভালোবাসাও কিভাবে ছিনিয়ে নিতে হবে আশা করি তৃণা জানবে। এই কথাটা শুনে বকুল আর নিজেকে সামলাতে পারল না। সে হা হা করে হাসতে লাগলো। দীক্ষা শুধু মৃদু হাসলো। অরুণিমাভের কথাগুলো হয়তো কঠিন, কিন্তু মিথ্যা নয়। তাদের এই হাসি আড্ডার মাঝখানে হঠাৎ করেই বাইরে থেকে একটা তীব্র শোরগোলের আওয়াজ ভেসে এলো। ডাইনিং টেবিলের হাসি খুশি আমেজ হঠাৎ করেই চূর্ণ হলো। শোনা গেল দারোয়ানের চেঁচানোর গলা। আরে না না ভাইজান, আপনি ভেতরে যাইতে পারবেন না, অনুমতি নাই। আপনাকে ওয়েটিং রুমে বসতে বলছি, আগে বসেন। আর এইসব জিনিসপত্র ভেতরে ঢোকানো যাইব না। কিন্তু দারোয়ানের বাধা কেউ মানল না। গ্রাম্য টানে কথা বলতে বলতে এক লহমায় শান্ত ভেতরে ঢুকে পড়ল। তার সঙ্গে দারোয়ানের এরকম ধস্তাধস্তি চলছে। শান্তকে সেই রূপে দেখে ডাইনিং টেবিল থেকে সবাই একেবারে আহাম্মক হতবাক। শান্তকে দেখাচ্ছে সে যেন কোনো যাত্রাপালায় ভালের চরিত্রে অভিনয় করতে এসেছে। হাঁটুর কাছে ছেঁড়া জিন্সের প্যান্ট, তার উপর কটকটে লাল রঙের শার্টের ওপর আর কালো লেদারের জ্যাকেট, মাথায় এবার উলের টুপি, যেন সে সাইবেরিয়া জয় করে এসেছে। কিন্তু আসল দৃশ্য ছিল তার হাতে। শান্ত তার বিশাল কাঁধে 2টা তাগড়া জ্যান্ত মুরগি আর 2টা রাজহাঁস চুরিয়ে এনেছে। হাঁস আর মুরগিগুলো তাদের শেষ রক্ষা করার জন্য প্রাণপণে তারস্বরে ডাকছে। একটা কচি লাউ সে বগলে চেপে ধরে রেখেছে, আর এক ছড়া ডাব বেচারা দারোয়ানের হাতে জোর করে ধরিয়ে দিয়েছে। এইসব প্রাকৃতিক সম্পদ নিয়ে একসাথে ঢুকলো শান্ত। শান্ত সবাইকে দেখে আনন্দে লাফিয়ে ওঠে। আরে দীক্ষা আপা, দেখেন তো এই বেটা আমারে ঢুকতে দিতেছে না, মেজাজ খারাপ লাগে না বলেন? সে দারোয়ানের হাত থেকে নিজেকে মুক্ত করে সে মুরগি, হাঁস, লাউ সব একসাথে সশব্দে মাটিতে নামিয়ে রাখলো। হাঁস মুরগিগুলো নামিয়ে মেঝের ওপর তাদের বাদ ভেসার চিহ্ন এঁকে দিল। শান্ত সেই দৃশ্যের দিকে নজর না দিয়ে লাফিয়ে লাফিয়ে অরুণিমা চৌধুরীর কাছে এগিয়ে গেল। সে সালাম করার জন্য নিচু হতেই ঘটল এক হাস্যকর কাণ্ড। তার ঢোলা শার্টের পকেট থেকে গড়িয়ে পড়ল কয়েকটা খুচরো পয়সা, একটা ভাঙা ছোট চিরুনি আর এক পাতা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের পাতা। শান্ত অপ্রস্তুত হয়ে সেগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করে, আর দীক্ষা সেই দৃশ্য দেখে সশব্দে হেসে উঠল। কিছুতেই হাসি চাপতে পারল না। বকুল তখন লজ্জায় লাল হয়ে গেছে। তার ইচ্ছে করছে মাটির অতলে সে ধেয়ে যেতে। দীক্ষার পেছনে পারছে না লুকিয়ে ফেলতে নিজেকে। শালার গরু একটা! রাগে গজগজ করে ওঠে সে। এমন রামবলদকে কিভাবে ভালোবাসলাম আমি! একে ভালোবাসার আগে আমার চোখ দুখানা কোথায় হারিয়ে গেছিল! ইস, লজ্জাবোধ বলতে কিচ্ছু নেই। আবার কেমন দাঁত কেলাচ্ছে, পাঠার বাচ্চা! একা একাই মনে মনে আওড়ে চলে বকুল। ট্রিনার রান্নাঘরে চুলোয় চড়েছে নুডলস, যার সুগন্ধ হালকাভাবে ভেসে বেড়াচ্ছে, কিন্তু তার মূল নেই সেই দিকে। রান্নাঘরের খোলা জানালা দিয়ে ঢলে পড়া ধূসর সন্ধ্যা আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে এসে অতীতের স্মৃতি, বর্তমানে চাপা কষ্ট আর ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলেমিশে একাকার হয়ে তার মনে এক তোলপাড় সৃষ্টি করেছে। মাঝে মাঝে গভীর এক দীর্ঘশ্বাস বুক চেড়ে বেরিয়ে আসছে। ঠিক তখনই নিঃশব্দতা ভঙ্গ করে রাসেল এই ঘরে প্রবেশ করলো। কোনো কিছু খুঁজতে খুঁজতে তার চোখ গেল সেলফের দিকে। সেই শব্দে ট্রিনার ধ্যান ভাঙল। সে ঘুরে তাকিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কি লাগবে? রাসেল চট করে পিছনে ফিরে তাকালো। তার চোখে স্পষ্ট বিরক্তি। বলেছি না আমার সঙ্গে কথা বলবি না? রুক্ষ স্বরে বলল সে। তারপরও নির্লজ্জের মতো সেদে কথা বলিস কেন? ট্রিনার মুখ কঠিন হয়ে উঠল। চাপা কষ্ট এবার কণ্ঠে বিদ্রোহের সুর আনলো। আমি নির্লজ্জ নাকি তুই রাসেল? আমাকে সেই তখন থেকে দোষারোপ করে যাচ্ছিস, অথচ নিজের কাজের জন্য একটু লজ্জাবোধ হচ্ছে না? রাসেল যেন আকাশ থেকে পড়ল। তার চোখ কপালে, গলার স্বর চড়তে শুরু করলো। তুই আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলছিস? এত সাহস তোর? হ্যাঁ বলছি। ট্রিনার গলা এবার স্পষ্ট জিদ। পিঠের দেয়াল ঠেকে গেছে, আর কত মুখ বুঝে সইব? দোষ আমার হলে দোষ তো তোরও, অথচ একাই আমি দোষী। তুই কি? ত্রিনা! রাসেল গলায় এবার ভয়ানক গর্জন। তার হুঙ্কারের তীব্রতা রান্নাঘরের চার দেয়াল ছাড়িয়ে গেল। সেই শব্দে দ্রুত পায়ে ছুটে এলেন মিনারা বেগম। কি হয়েছে বাবু, কি হয়েছে? ছেলেকে আগলে থাকার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন তিনি। এরপর চোখ গেল ট্রিনার দিকে। এই মেয়ে আবার তোর কি করলো? ট্রিনার কান লাল হয়ে উঠল। শাশুড়ির এমন গালাগাল আর সহ্য হলো না তার। সেও চিৎকার করে উঠল,
আমি এবাড়ির বউ। আমাকে বারবার গালাগাল করতে আপনার গায়ে বাঁধে না? হ্যাঁ, আমাকে আর একবার খারাপ ভাষায় ডাকলে কি করবি তুই? চমকে গেছেন মিনারা, কিন্তু পরক্ষণেই ঠোঁটে বাঁকা হাসি ফুটল। চড়ুই পাখির মুখে বুলি ফুটছে দেখেছি। বাপ রে বাপ। তিনি এগিয়ে এসে ট্রিনার সামনে দাঁড়ালেন। বল, কি করবি তুই? এরপর রাসেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, জিগা তোর বউরে, কি করবে সে আমারে? রাসেল জানে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। সে গর্জে উঠেই বলল, ও আমার বউ না? আর এই কথাটা আর একবার বললে আমি এই বাড়ি ছেড়ে যেদিকে মন চায় সেদিকে চলে যাব, বলে দিলাম। তর্কাতর্কি যখন চরম পর্যায়ে, উত্তপ্ত বাক্য বিনিময় যখন সর্বোচ্চ সীমায়, ঠিক তখনই খোলা সদর দরজা দিয়ে প্রবেশ করলেন অরুণিমাভ চৌধুরী। তিনি রাজ্যের সব বাজার নিয়ে এসেছেন। বাজারগুলোর ভারে 4 জন লোকও সঙ্গে করে নিয়ে এসেছেন। তিনি গটগট পায়ে হেঁটে এগিয়ে এসে রান্নাঘরের দরজা ধরে দাঁড়ালেন। অরুণিমাভ চৌধুরীর অপ্রত্যাশিত আবির্ভাবে উত্তপ্ত রান্নাঘরের পরিবেশ মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। রাসেল, মিনারা বেগম এবং ট্রিনা সকলেই স্তব্ধ। প্রথম নীরবতা ভাঙল রাসেল। একরাশ বিরক্তি নিয়ে সে প্রশ্ন ছুড়ে দিল, আপনি এইখানে? অরুণিমা মৃদু হাসলে। আলতো হাতে নিজের সানগ্লাসটি খুলে পাশে দাঁড়ানো একজন গার্ডের দিকে বাড়িয়ে ধরলেন। তার চোখে ঠান্ডা অথচ তীক্ষ্ণ দৃষ্টি। আমার বোন এখানে আছে, তাকে দেখতে আসবো না, এটা কেমন কথা? শান্ত স্বরে বললেন তিনি। মিনারা বেগম তখনও রাগের মাথায় আছেন। তিনি দ্রুত এগিয়ে এসে তিক্ত কণ্ঠেই বললেন, আসছেন, দেখছেন, এবার বিদায় হন। আপনাকে আপ্যায়ন করার বিন্দুমাত্র আগ্রহ যে নেই আমাদের, আশা করি বুঝতেই পারছেন। অরুণিমাভের হাসি আরও বিস্তৃত হলো, যেন মিনারা বেগমের কথা তাকে স্পর্শ করেনি। যার তার ঘরে আমি আপ্যায়ন গ্রহণও করি না, এটা আপনি বুঝতে পারছেন আই থিঙ্ক। অরুণিমা সরাসরি মিনারা বেগমের চোখে তাকালেন। এরপর তার কণ্ঠস্বর আচমকা পাল্টে গেল। তাতে যুক্ত হলো উদ্দেশ্যমূলক গাম্ভীর্য। যাই হোক, আমি শুধু ওকে দেখতে আসিনি, ওদের বিয়ের কাবিননামা নিয়ে এসেছি। বস্তুত সেটা তৃণার কাছে থাকা উচিত বলে তৃণাকে দেখাতে এসেছি। তৃণা, এদিকে এসো। ট্রিনা যেন সম্মোহিত হয়ে গেল। সে ধীরে ধীরে কাপা পায়ে এগিয়ে গেল। অরুণিমা তাকে ভাঁজ করা কাগজটি ধরিয়ে দিলেন। পড়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা, নাম, বাবার নাম, ঠিকানা সব দেখো। অরুণিমা তাকে খুঁটিয়ে দেখতে বললেন, আর দেনমোহ ঠিক আছে কিনা দেখো তো। ট্রিনা কাগজটি ভাঁজ করল। তার চোখ নাম ঠিকানা পেরিয়ে দেনমোহর লেখা স্থানে স্থির হলো। সংখ্যাটি দেখেই তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। সে যেন মুহূর্তে বোবা হয়ে গেছে। হাতে ধরা কাবিননামাটি কাঁপছে। অরুণিমা পরিস্থিতি লক্ষ্য করলেন। তিনি বললেন, সংখ্যাটা উল্লেখ করো তৃণা। ট্রিনা কোনো কথা বলতে পারল না। তার বিস্ময় কাটছে না দেখে অরুণিমা নিজেই কাগজটি তার হাত থেকে আলতো করে তুলে নিলেন। এরপর রাসেল ও মিনারা বেগমের দিকে সরাসরি তাকালেন। তীক্ষ্ণ কণ্ঠে ঘোষণা করলেন, দেনমোহর 50 লক্ষ টাকা। কথাটি যেন বজ্রপাতের মতন শোনালো। 50 লাখ, 50-এর পর 4টা শূন্য। এই সংখ্যাটি শুনে রাসেল এবং মিনারা বেগম দুজনের মাথাতেই যেন আকাশ পাতাল পৃথিবী সব একসঙ্গে ভেঙে পড়ল। তাদের মুখের রং পাল্টে গেল, চোখ ছানা বড়া। রাসেলকে দেখে মনে হলো আর সামান্য বাকি, সে বুঝে স্ট্রোক করবে। মিনারা বেগম কোনো মতে তোতলাতে তোতলাতে প্রশ্ন করলেন, কত কত? অরুণিমা হাসি চেপে রেখে অত্যন্ত স্বাভাবিকভাবে উত্তর দিলেন, 50 লাখ। রান্নাঘরের আবহাওয়া যেন জমাট বেঁধে গেছে। অরুণিমা চৌধুরীর বলে 50 লক্ষ টাকার শব্দ কটি মিনারা বেগম ও রাসেলের মাথায় ক্রমাগত হাতুড়ি ঘা দিচ্ছে। মিনারা বেগমের মুখ দেখে মনে হলো তিনি যেন এক্ষুনি জ্ঞান হারাবে। তোতলামি কাটিয়ে তার গলায় এবার তীব্র ক্রোধ আর আতঙ্ক মিশে গেল। 50 লাখ? আপনি কার সঙ্গে কথা বলে এত টাকার দেনবহন ধার্য করেছেন? হ্যাঁ, কে আপনারে এত ক্ষমতা দিল? আমাদের অবস্থা না জেনে এই গাঁজাখুরি দেনমোহর আমরা মানব না। মিনারা বেগম দ্রুত অরুণিমাভের দিকে এগিয়ে গেলেন, তার চোখ কপালে। আমি মামলা করব আপনার নামে। এই কাগজ ভুয়া। আপনি জোর করে আমার ছেলের ওপর এই শর্ত চাপিয়েছেন। আমরা আপনাকে দেখে নেব অরুণিমাভ চৌধুরী। হাসপাতালের করিডোরটা যেন চিরকালই এমন, অপেক্ষার দীর্ঘশ্বাস, অনিশ্চয়তার ভার আর নীরব আতঙ্কের গন্ধ মেখে থাকে এখানকার বাতাসে। জরুরি বিভাগের পাশ ঘেঁষে থাকা সরু করিডোরটির ফ্যাকাশে হলুদ আলোয় সেই রাতটা আরও বেশি বিবর্ণ, আরও বেশি নিঃসঙ্গ হয়ে উঠেছিল। আলো আছে অথচ উষ্ণতা নেই, মানুষের যাতায়াত আছে অথচ প্রাণ নেই। সব কিছুই যেন আটকে আছে এক অদৃশ্য শ্বাসরোধী মুহূর্তে।
অপারেশন থিয়েটারের বন্ধ দরজার ঠিক সামনেই একটি প্লাস্টিকের নোংরা চেয়ারে বসে আছেন খালেদা বেগম। তার আঁচল ভেজা, চোখের জলে বুকের হাহাকারে আঁচল দিয়ে মুখ চেপে ধরে তিনি এমনভাবে কাঁদছেন যেন এই কান্নার মধ্যে দিয়েই জীবন থেকে শেষ অবলম্বনটুকু ফসকে যাচ্ছে। চোখ দুটো রক্তবর্ণ, স্বররুদ্ধ, নিঃশ্বাস এলোমেলো, তবু কান্নার স্রোত থামছে না। আল্লাহ, এ কি হলো আমার মেয়ের? ফিসফিস করে বেরিয়ে আসে ব্যথাতুর বিলাপ। আমার দীক্ষার কিছু হবে না তো? ওর কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো আল্লাহ? করিডোরে নীরবতা বারবার ভেঙে যাচ্ছে তার কান্নায়। আশেপাশের মানুষগুলো চুপ করে তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না, কারণ এই কান্না থামানোর মতো কোনো শব্দ কারো জানা নেই। খালেদা বেগমকে ঘিরে দাঁড়িয়ে আছে বকুল। তার নিজের চোখেও জল চিকচিক করছে, বুকের ভেতর দম আটকে আসছে, তবু সে প্রাণপণে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। এই মুহূর্তে সবাই যদি ভেঙে পড়ে তবে খালেদা বেগম পুরোপুরি ভেঙে যাবেন। এই ভয়টাই তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করছে। সে খালেদা বেগমের কাপা কাঁধে হাত রাখে, ধীরে ধীরে সান্ত্বনার সুরেই বলল, ফুপু, এভাবে কাঁদলে আপা কি সুস্থ হবে? আপনি শক্ত থাকেন। দীক্ষা আপা খুব লড়াকু, সে হাল ছাড়ার মেয়ে না। ডাক্তাররা চেষ্টা করছে, আল্লাহ আছেন, আপনি শুধু দোয়া করেন। নিজের কথার ভেতরেই বকুলের কণ্ঠ কেঁপে ওঠে। সে নিজেও জানে পরিস্থিতি কতটা জটিল। আজ রাতেই 8 মাসের গর্ভবতী দীক্ষাকে উদ্ধার করা হয়েছে তাদের বাড়ির বদ্ধ ঘর থেকে অজ্ঞান অবস্থায়। আনতে আনতে তার ম্যাক্সি ভিজে সপসপে ছিল, যেন সে কোনো গভীর জলে ডুবেছিল অনেকক্ষণ। হাসপাতালে আনার পর করিডোরের সাদা আলোয় একটিমাত্র বারের জন্য সেই চোখ মেলেছিল। সেই চোখে ছিল আতঙ্ক আর যন্ত্রণার ছাপ। এক লহমার জন্য সে যেন তার মাকে চিনতে পেরেছিল। ঠোঁট কেঁপে উঠেছিল, কিছু বলার চেষ্টা করছিল, আর তারপরেই আবারও নিস্তেজ, সেন্সলেস হয়ে পড়ে শরীর। চিকিৎসক এক মুহূর্ত দেরি করেননি। এমার্জেন্সি ওটি, এই নির্দেশ যেন করিডোরের বাতাসে আতঙ্কের এক কঠিন সিলমোহর রেখে দিয়েছিল। এখন দীক্ষা ভেতরে, জীবন আর মৃত্যুর মাঝখানে এক সূক্ষ্ম সুতোর উপর দোদুল্যমান 2টি প্রাণ, মা এবং তার অনাগত সন্তান। বাইরে শুধুমাত্র অপেক্ষা, শান্ত মুখ গুজে বসে আছে, চোখ বন্ধ করে মনে মনে জপে চলেছে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, রহম করুন, সহায় হন আপনি, আমার বোনটার উপর সদয় হন। আর আপনি ছাড়া এই মুহূর্তে কেউ নাই, কারো সাহায্য নাই, আপনি যথেষ্ট ইয়ারব। এতগুলো প্রাণের দোয়া শুনুন। ঠিক তখনই অপেক্ষার সেই করুণ ভারী আবহটা তীব্র এক ধাক্কায় চুরমার হয়ে গেল। জরুরি বিভাগের ভারী কাঁচের দরজাটা ঠেলে নয়, প্রায় আছড়ে পড়ল ভেতরের দিকে অরুণিমা চৌধুরী। ভিজে চুপচুপে পাঞ্জাবি, এলোমেলো চুল আর চোখ দুটোয় উন্মত্ততা নিয়ে করিডোরে ঢুকে পড়লেন তিনি। তার প্রবেশ যেন শান্ত করিডোরের বুকে এক বিধ্বস্ত ঘূর্ণিঝড়। পা ফেলে এগোতেই যেন বাতাস ভারী হয়ে উঠল। প্রথম যে নার্সকে দেখলেন তাকেই প্রায় চেপে ধরে উচ্চস্বরে প্রশ্ন ছুড়ে দিলেন, ভেতরে কি চলছে? ও কেমন আছে? ডাক্তার কোথায়? ডাক্তারকে ডাকুন এক্ষুনি। তার কণ্ঠে ছিল না কোনো সংযম, কোনো নিয়ন্ত্রণ। আশেপাশের রোগী আর স্বজনেরা চমকে তাকালো, কেউ এগিয়ে এলো না। এই মুহূর্তে অরুণিমাকে থামানোর সাহস কারণেই। খালেদা বেগম কান্না থামিয়ে থমকে তাকালেন তার দিকে। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। এই ছেলে কেন এমন পাগল? দীক্ষার জন্য? তবে কি কিছু একটা ছুটে গেল মস্তিষ্কে? এক ফোঁটা ঠান্ডা ঘাম মেরুদণ্ড বেয়ে নেমে এলো তার। বকুল তাকিয়েছিল আরও বিস্ময়। এই লোকটাকে সে যতটুকু চেনে তাতে ঠান্ডা মাথার হিসেবেই, যার মুখ দেখে মন বোঝা যায় না, এমন লোকই মনে হয়। অথচ এখনকার অরুণিমাভও সম্পূর্ণ ভিন্ন। চোখ মুখের পেশিগুলো টান টান, চোয়ালের হাড় শক্ত, ভেতরের ভয় আর অসহায়তা স্পষ্ট। তার দৃষ্টি আটকে আছে শুধু ওটির বন্ধ দরজায়। তিনি পায়চারি শুরু করলেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন বারবার। একবার দরজার কাছে গিয়ে কান পাচ্ছেন, আবার দেয়ালে মাথা ঠেকিয়ে ফিসফিস করেন। প্লিজ আল্লাহ। এই অস্থিরতা, এই ভাঙন বকুল কখনো দেখেনি। ঠিক তখনই ওটির বন্ধ দরজাটা সামান্য শব্দ করে খুলে গেল। করিডোরের বিবর্ণ আলোয় দরজা দিয়ে বেরিয়ে এলেন একজন মধ্যবয়সী চিকিৎসক। তার সার্জিক্যাল ড্রেস তখন রক্তের ছিটে ফোটায় ভিজে, মুখে ক্লান্তির
ছাপ, কিন্তু তার ঠোঁটে ছিল এক ফোঁটা প্রশান্তির হাসি। দরজা খোলার শব্দে করিডোরে জমাট বাঁধা বাতাস যেন এক তীব্র ধাক্কা খেল। সবাই খালেদা বেগম, বকুল, শান্ত এবং উন্মত্ত অরুণিমাভ এক লহমায় ডাক্তারকে ঘিরে ধরল। ডাক্তার মোমেন শান্তভাবে তার মাস্কটা নামালেন। অরুণিমাভ হড়বড় করে বললেন, কি হলো? দেখে কেমন আছে? সব ঠিক আছে তো? বলুন না ডাক্তার। তার কণ্ঠ জুড়ে এক অসহ্য আকুতি গলে গেল পড়ছে। ডাক্তার মোমেন ধীরে ধীরে মাথা নাড়ালেন, চোখ জোড়া অরুণিমাভের দিকে স্থির করলেন। হ্যাঁ, আমরা সফল হয়েছি। মা ভালো আছে, আল্লাহর রহমতে রক্তপাত থামানো গেছে। আমরা ইমার্জেন্সি সিজার করে ফেলেছি। সঙ্গে সঙ্গে যেন খালেদা বেগমের হৃৎপিণ্ডটা এক তীব্র ঝাঁকুনি খেল। তার মুখ থেকে একটা স্বস্তির চাপা আর্তনাদ বেরিয়ে এলো। বকুলে হাঁপ ছেড়ে বাঁচল, তার চোখ দিয়ে চিকচিক করে জল গড়িয়ে পড়ল। অরুণিমাভ এক মুহূর্তে সব রাগ, সব অস্থিরতা ভুলে গেলেন। তিনি চোখ বন্ধ করে লম্বা করে একটা শ্বাস নিলেন, যেন এতক্ষণ শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। ধীরে ধীরে আওড়ালেন, আর আর বাচ্চাটা? অভিনন্দন, পেশেন্টের ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও সে আমাদের চমকে দিয়েছে। এই কথা শুনে খালেদা বেগম আনন্দে হাত জোর করে আল্লাহর কাছে তক্ষুনি কৃতজ্ঞতা জানালেন। বকুলের চোখে আনন্দের বন্যা। দিক দিশা সব ভুলে শান্ত বকুলকে জড়িয়ে ধরল এক হাতে। অরুণিমাভের নিজের চোখ জোড়া জ্বলছে জলজল করে। দীক্ষা কন্যা সন্তানের জননী হলো অবশেষে, এত অপেক্ষার পর। তবে এই আনন্দের অবহ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। ডাক্তার মোমেনের মুখের হাসিটা এবার সামান্য ম্লান হলো। তার কণ্ঠস্বর গম্ভীর, সতর্ক। তবে তিনি দনুমনু করেই বললেন, একটা খারাপ খবর আছে, বাচ্চা ভালো নেই। ডাক্তার মোমেনের এই কথাটা যেন করিডোরের বাতাসে আতঙ্কের দ্বিতীয় শীতল সিলমোহর এঁকে দিল। অরুণিমাভের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কি সমস্যা? কি হয়েছে বাবুর? তাকে খুব বেশি আঘাত সহ্য করতে হয়েছে। শরীরের ভেতরে জলের প্রভাব পড়েছে, মনে হচ্ছে সে ডুবে গিয়েছিল। তার শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ হয়েছে এবং সময়ের অনেক আগে জন্ম নেওয়ার কারণে তার ওজনও খুব কম। আমরা তাকে এখনই আইসিইউতে দিয়ে দিয়েছি, তার জন্য লড়াই চলছে। অরুণিমাভ চৌধুরীর দু চোখ যেন তীব্র যন্ত্রণায় কুঁচকে গেল। কিছুক্ষণ আগের আনন্দ মুহূর্তেই তীব্র আতঙ্কে পরিণত হলো। তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। এনআইসিইউ কোথায়? আমাকে দেখান এক্ষুনি। তিনি প্রায় ছুটতে শুরু করলেন করিডোরের শেষ প্রান্তের দিকে, যেখানে আইসিইউর সংকেত। পেছনে পেছনে ছুটল সবাই। জীবনের মৃত্যুর মাঝখানে থাকা দুইজনের মধ্যে একজন বেঁচে ফিরলেও আর একজনের জন্য লড়াইটা কেবল শুরু হলো। অরুণিমাভ চৌধুরীর নেতৃত্বে সবাই প্রায় ছুটতে ছুটতে হসপিটালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউ ন্যাশনাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের দরজার সামনে এসে দাঁড়ায়। কাছের ওপাশে এক ভিন্ন জগৎ, নীরবতায় মোড়ানো। যন্ত্রপাতিতে ঠাসার সতর্ক নজর চারিদিকে। ডাক্তার মোমেন এবং তার সহকারী দ্রুত অরুণিমাভকে থামালেন। দাঁড়ান মিস্টার চৌধুরী, আপনারা সবাই এখানে অপেক্ষা করুন, ভেতরে এখন ঢোকা যাবে না। কিন্তু ডাক্তার, ওকে কেন ভেতরে রাখা হয়েছে? কি হয়েছে ওর? আপনারা যেমনটা জানেন, ডেলিভারির 8 মাসেই হয়ে গেছে, অর্থাৎ বাচ্চাটি প্রিটার্ম বা অপরিণত। ওর শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তিনি ব্যাখ্যা করতে লাগলেন, তার কণ্ঠস্বর ধীর। প্রধান সমস্যা হলো শ্বাস প্রশ্বাস। 8 মাসে জন্ম নেওয়া বাচ্চাদের ফুসফুস পুরোপুরি তৈরি হয় না। একে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলি। ওর ফুসফুসে সারফেক্টেন্ট নামে এক ধরনের পদার্থ তৈরি হওয়ার কথা, যেটা ফুসফুসের বায়ুথলিগুলোকে চুপসে যেতে দেয় না। যেহেতু সেটা তৈরি হয়নি, তাই সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না। ওকে এখন কিউবেটরে রেখে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। ডাক্তার মোমেন আরও যোগ করলেন, তাছাড়া ওর ওজন খুব কম, শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নেই এবং ইমিউন সিস্টেম অত্যন্ত দুর্বল। সংক্রমণ এড়ানোর জন্য বরং ওর তাপমাত্রা ধরে রাখার জন্যই কিউবেটর এবং এনআইসিইউ এর নিয়ন্ত্রিত পরিবেশ দরকার। বকুলের চোখ জলে ভেজা। সে ডাক্তারকে প্রশ্ন করল, ডাক্তার, এখন কি তাহলে একবারও দেখা যাবে না?
এতটুকু একটা বাচ্চা, আমরা আমরা একটু দেখবো না? ডাক্তার মোমেন দৃঢ়ভাবে মানা করে দিলেন। না, এখন একেবারেই না। ভেতরের পরিবেশ সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখতে হয়। কোনো ভিজিটরকে এখন ঢুকতে দেওয়া সম্ভব নয়। ডাক্তার প্লিজ, আমি জানি নিয়ম মানতে হবে, কিন্তু আমি ওকে শুধু একবার দেখব প্লিজ। আমি 5 সেকেন্ডের বেশি থাকবো না, শুধু একবার। অরুণিমামের এই আকুতি আর চোখে মুখে ফুটে ওঠা যন্ত্রণা দেখে ডাক্তার মোমেন কিছুটা নরম হলেন। তিনি চারপাশে একবার তাকালেন। দেখুন মিস্টার চৌধুরী, নিয়ম ভাঙা ঠিক না, তবে যেহেতু আপনি বাবা এবং আপনার মানসিক অবস্থা ভালো নয়, ঠিক আছে, শুধুমাত্র একজন প্রবেশ করতে পারবেন। যিনি যাবেন তিনি যেন সম্পূর্ণ জীবাণুমুক্ত হন। উনি বাচ্চার বাবা। শান্তকে পায়ে পাড়া মেরে চুপ করিয়ে দিল বকুল। চোখ রাঙালো, বুঝালো মুখ খুললে জানে মেরে দেবে এখানে। শান্ত চুপসে গেল তাই জন্যে। ডাক্তার মোমেন ভাবছেন অরুণিমা চৌধুরী এই কন্যাটির জনক, তবে তার এই ভুল কেউ ভাঙল না, বরং অরুণিমা এই পরিচয়ের জের ধরেই দেখার সুযোগ পাচ্ছেন। তিনি এক মুহূর্ত দেরি করলেন না, মাথা নেড়ে দ্রুত সম্মতি দিলেন। বকুল বা খালেদা বেগম কারো দিকে তাকানোর প্রয়োজন বোধ করলেন না, বললেন, আমি যাব এক্ষুনি। হাসপাতালের কর্মীরা দ্রুত অরুণিমাকে এনআইসিউর ভেতরে লবিতে নিয়ে গেলেন। সেখানে তাকে বিশেষ পোশাক পরানোর ব্যবস্থা করা হলো। অরুণিমাভের শরীরে পরানো হলো নীল রঙের জীবাণুমুক্ত অ্যাপ্রন, মাথায় পরা হলো সার্জিক্যাল ক্যাপ, মুখে আঁটা হলো মাস্ক। 1 মিনিটের মধ্যে তাকে দেখলে মনে হবে তিনি যেন কোনো বিজ্ঞানী বা চিকিৎসক। তার চোখ ছাড়া শরীরের আর কোনো অংশও দৃশ্যমান নয়। তিনি যখন কাঁচের দরজার কাছে এলেন, তার হৃৎপিণ্ড তীব্রভাবে দাপাদাপি শুরু করে দিল। নার্স দরজা খুলে তাকে সাবধানে ভেতরে ঢুকিয়ে দিল। ভেতরে কক্ষটি নীরব, বিভিন্ন মেশিনের মৃদু শব্দ আর মনিটরের আলোগুলো মিটমিট করছে। অরুণিমা দেখলেন কক্ষের এক কোণে একটি স্বচ্ছ কাচের বক্সের ভেতরে রাখা হয়েছে ছোট শিশুটিকে। কিউবেটরের ভেতরে আলো ঝলমল করছে। তার ক্ষুদ্র নরম দেহটি অজস্র তার আর নল দিয়ে মোড়ানো। ছোট মুখে লাগানো আছে অক্সিজেন মাস্ক। কন্যাটি যেন এক ভঙ্গুর কাচের বোতল, যা নরম সতর্কতায় রাখা। তার ছোট হাত পাগুলো কাঁপছে, যেন সে এই পৃথিবীতে টিকে থাকার জন্য প্রাণপণে সংগ্রাম করছে। অরুণিমাভের চোখ ভিজে উঠল, তার চোখের জল মাস্কের ভেতর দিয়েই গড়িয়ে পড়ল। এই প্রথম তিনি সদ্য ভূমিষ্ঠ হওয়া এক ফেরেশতাকে এত কাছ থেকে দেখছেন। কি সুন্দর, কি সুন্দর! অরুণিমা বিড়বিড় করেই বললেন, মাশাআল্লাহ। আরহামকে দেখেছেন মাস 1.5 পরে, আর আয়ানকে দেখতে তার 9টি মাস লেগেছিল। তাই এবারের অনুভূতি একেবারে ভিন্ন, অন্যরকম। কেন এত বেশি টান অনুভব করছে ওই ছোট শিশুটির ওপর অরুণিমা জানেন না। তিনি কিউবেটরের কাঁচের ওপর হাত রাখলেন। কাঁচের ঠান্ডা স্পর্শ তার হৃদয়ের উষ্ণতা অনুভব করতে পারল না। তিনি ফিসফিস করে প্রায় শব্দহীন কণ্ঠেই বললেন, লড়তে থাকো মা, লড়াই থামাবে না। দেয়ালের প্রাচীর ডিঙিয়ে একদিন তুমি আমার কোলে এসো, তোমায় জানাবো আমি তোমায় প্রথম দেখায় কতটা ভালোবেসে ফেলেছি। তিনি জানেন এই কিউবেটরের দেয়াল ভেদ করে তার কথা কন্যার কানে পৌঁছাবে না, কিন্তু একজন জন্মদাতা পিতা না হয়ে বাবা হয়ে ওঠার প্রতিজ্ঞা, সন্তানের জন্য ভালোবাসা, সেটা তো আর কাঁচের দেয়ালে আটকে থাকা নয়। সময় ফুরিয়ে এলো। নার্সের ইশারায় অরুণিমা চোখ মুছে সেই অপূর্ণ অনুভূতি আর এক বুক আশা নিয়ে নীরবতা ভেদ করে বাইরে বেরিয়ে এলেন। এবারের আবহাওয়া আজ ভয়ঙ্কর গরম। মিনারা বেগম যাকে সামনে পাচ্ছেন তাকেই কুৎসিত ভাষায় গালাগালি করছেন। রাসেলও বাদ চায়নি, 2 গালে উত্তম মধ্যম খেয়েছে। সব সর্বনাশের মূলে এই ছেলেটাই। ট্রিনাকে তো রীতিমতো তুলোধুনা করছেন, কিন্তু তাতে ট্রিনার বিশেষ কিছু যায় আসে না। সে খুব ভালো করেই বুঝে গেছে এই বাড়িতে টিকে থাকতে হলে তাকে হতে হবে কালা, বোবা আর অন্ধ। তবে জন্মগত নয়, প্রয়োজন হলে কড়া জবাবও দিতে হবে, ঠিক সময় বুঝে। সে যে একেবারে দুর্বল এই ভুল ধারণা যেন কেউ না পোষে। সবচেয়ে বড় কথা, রাসেলের সন্তান এখন তার পেটে। এই সূত্রে এই বাড়িতে থাকার পূর্ণ অধিকার তার আছে, কিন্তু তার আগে রাসেলকে নিজের আয়ত্তে আনতেই হবে। কিভাবে আনবে সেটা এখনও পরিষ্কার নয় ট্রিনার কাছে, তবু সে নিশ্চিত আনবে। যেভাবেই হোক নিজের হক নিজেকেই আদায় করতে হয়। আর এই বিষয়ে ট্রিনার আলাদা করে ডিগ্রি নেওয়া আছে। ট্রিনা কাপড় গোছাচ্ছিল,
গতকাল রাত থেকেই সে রাসেলের ঘরে শিফট হয়েছে। বিষয়টা নিয়ে দফায় দফায় বৈঠক বসেছে, কথার পর কথা, চিৎকারের পর চিৎকার, কিন্তু শেষ পর্যন্ত মিনারা বেগম কিছুই করতে পারেননি। নিজের স্বামী এমনকি ভাসুরও রাসেলের বিপক্ষে দাঁড়িয়েছেন। যে ভুল করেছে তার মাসুল তো তাকেই গুনতে হবে। আর ট্রিনা এখন রাসেলের বউ, বিয়েটা যেভাবেই হোক সে তো রাসেলের বউই, কাজেই সে তার ঘরেই থাকবে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় তাকে নিচে থাকতে দেওয়া সে আবার কেমন বিচার? মিনারা বেগম অবাক হয়ে আরও কতক্ষণ বিলাপ করেছেন। কেমন বিচার? কোথাকার কোন রাস্তার মেয়েকে তার ঘরের পুত্রবধূ রূপে তাকে গ্রহণ করতেই হবে? কেন এই জোর জবরদস্তি? ছেলে তো তার, সেই ছেলের বিয়ে করা বউ কে হবে সেটাও তো তিনিই সিদ্ধান্ত নেবেন নাকি? এত ভালো ভালো ঘর বড় ভাইয়ের মেয়েকে আনলেও বিপুল সম্পত্তি পেত। সব বাদ দিয়ে এখন এই মেয়েকে তুলু করতে হবে, না করলে 50 লাখ টাকার জরিমানা। 50 লক্ষ টাকা মুখের কথা নাকি? আহারে তার সোনার টুকরো ছেলেটা, আহারে তার সোনার সংসারটা, এক কাল বৈশাখী ঝড়ে সব শেষ। আহারে মিনারার আক্ষেপ বিলাপ কিছুতেই কমে না। চীনা এইসবের একটা কথাও কানে তোলেনি, দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। রাসেল অনেকক্ষণ ঘ্যান করেছিল, শেষমেশ একাই থেমে গেছে। ট্রিনা কোনো জবাব দেয়নি। জবাব না পেলে ঝগড়াই বা হবে কী করে? ঘরের ভেতরটা এখনও থমথমে। ট্রিনা দরজা বন্ধ করে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, কিন্তু ঘুম আসছে না। শরীরটা ঝাড়া দিয়ে উঠছে থেমে থেমে, শীত লাগছে ভেতরে। হঠাৎ করে বাইরে থেকে আবারও চিৎকারের শব্দ ভেসে এলো। মিনারা বেগম, গলা চেনা ঝাঁঝ, চেনা বিষ। এই ছেলের জন্য আমার কপালের এই দশা। এমন জানলে পেটে থাকতে টিপে মেরে ফেলতাম। জানোয়ার পোলা, বাইরে বেরানো যাইতেছে না। সবাই আইসা মুখের ওপর জিগায় পোলাই নাকি বাচ্চা সহ বউ তুলছে। সি সি সি, কি বিচ্ছিরি ব্যাপার। তোর কি লজ্জাও লাগে না রে রাসেল? এমন আকাম ঘটানোর আগে একবার ভাবলি না? করছিলি ভালো কথা, ব্যবস্থা বুঝবি না? মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, তুই তো কুড়ালের ওপর ঝাঁপ দিয়া পড়ছস। আবার চোখ গরম করে তাকাস আমার দিকে, তোর চোখ আমি উপড়াই ফেলবো। অসভ্যই তোর। রাসেল ধৈর্য হারিয়ে ফেলে। মা আর কত, ভুল করছি, মেনে নিছি, কিন্তু এখন যা হয়েছে সেটা তো আর উল্টানো যাবে না। মিনারা বেগম হঠাৎই হেসে উঠলেন। উল্টানো যাবে না? ট্রিনার বুকের ভেতরটা শক্ত হয়ে এলো। আমি কি তোর মতো বোকা গর্ধব নাকি? এই মেয়েরে আমি এই বাড়িতে থাকতে দেব এই আশা করিস না। সে চুপ করে থাকবে বলে ঠিক করেছিল, কিন্তু কিছু কথার জবাব না দিলে মানুষ ধরে নেয় সে দুর্বল অসহায়। তাই দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। আপনি দেবেন না, এই সিদ্ধান্ত আপনি কোন অধিকারে নিচ্ছেন? ট্রিনার গলা শান্ত, চোখে মুখে নিস্তব্ধ গাম্ভীর্যতা। মিনারা বেগম ঘুরে তাকালেন, চোখে আগুন নিয়েই বললেন, ওরে বাবা, নবাবের বংশধর গরম বিছানা ছেড়ে উঠে এলো তবে? হ্যাঁ রে, বলি তোর কি শরম লাজ নেই? আমার ছেলের না হয় নেই, তুই তো মেয়ের জাত, গলায় কলসি বেঁধে ডুবে মরলি না কেন? ওই তো পেট ঢুকিয়ে জোরজার করে আমার ছেলের ঘাড়ে চেপেছিস, এই বাড়ি এসেছিস আবার মুখে মুখে তর্ক। রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, মা এসব কথা বলো না তো, আমার নিজেরও আর শুনতে ভালো লাগছে না। ট্রিনা আরও এক পায়ে এগিয়ে এলো। পেট দেখে না, বিয়ে করেই ঢুকেছি। আপনার ছেলে নিজেই আমাকে এই বাড়ির বউ বানিয়েছে। বউ? মিনারা বেগম ঠোঁট বাঁকিয়ে ফেললেন। এই বিয়েকে আমি মানি না, আর যাকে আমি মানি না সে এই বাড়িতে থাকবে সেটাও হবে না। আমাকে বের করা তো সহজ না, আপনি আমাকে বের করতে পারবেন না। দেখবি পারবো। মিনারা বেগম এবার ট্রিনার দিকে একেবারে তেড়ে এলেন। এই বাড়ি আমার, আমি চাইলে আজই তোকে বের করে দিতে পারি। এই প্রথম ট্রিনার চোখে এক ঝলক আগুন জ্বলে উঠল। বের করবেন? সে হেসে ফেলল। এই হাসিটা মিনারার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠিক আছে, কিভাবে করবেন তা আমিও দেখতে চাই। বেশি কথা বলিস না। মিনারা বেগম চিৎকার করে উঠলেন। আমি শপথ করে বলছি, তোকে আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। ট্রিনা এবার একদম সামনে দাঁড়ালো। আর আমি বলছি, এই বাড়ি থেকে আমাকে বের করা আপনার জীবনের সবচেয়ে কঠিন কাজ হবে। রাসেল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ট্রিনা ডেকে উঠতে ট্রিনা রাসেলের একটা হাত চেপে ধরে তাকে দাঁড় করিয়ে দিল। আর হ্যাঁ, বিয়েটা যেইভাবেই হোক, ও আমার হাজব্যান্ড, এটা আমার হাজব্যান্ডের ঘর। যদি আমার হাজব্যান্ড এখানে থাকে আমিও থাকবো, সে না থাকলে আমি চলে যাব। আমাকে বের করতে হলে ওকে বের করুন,
তারপর আমার দিকে তেড়ে আসবেন, ওই গুড়ি গুড়ি লোক। ওকে? মিনারা বেগম বিস্ময়ে কাঁপছেন। কি সাহস রে বাবা! জীবনেও কল্পনা করতে পারেননি এই মেয়ের কলিজা এত বড়। তিনি ঠোঁট কাঁপাতে কাঁপাতে বললেন, দেখবো কত দূর যেতে পারিস। তারপর নিজেই উঠে গিয়ে ঘরের দুয়ার দিলেন। সময় সব দেখিয়ে দেয় কে টিকে থাকে আর কে হেরে যায়। বিড়বিড় করে ট্রিনা। ঘরের ভেতর নেমে আসে পাথরের মতো নীরবতা। এ বাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধে ট্রিনার নিরীহ শিকার নয়। দীক্ষাকে কেবিনে শিফট করা হয়েছে। তার পাশটায় প্রায় ছায়ার মতো লিপ্টে আছেন খালেদা। এক মুহূর্তের জন্য মেয়ের দৃষ্টিসীমার বাইরে যেতে রাজি নন তিনি। বাথরুমে যাওয়ার প্রয়োজনটুকু ভুলে গেছেন এই আশঙ্কায় কখন মেয়ের কিছু লাগে যদি। ফুপুর এমন অস্থির অথচ নিঃস্বার্থ যত্ন দেখে বকুলের মনে এক অদ্ভুত প্রশান্তি নামে। ভালো লাগে, খুব ভালো লাগে। আর ঠিক সেই ভালো লাগার ফাঁক গলিয়ে বিষণ্ণতার একটা ঘন মেঘ এসে চেপে বসে তার বুকের ভেতর। ইস, তার মা যদি বেঁচে থাকতো। বকুল ধীরে ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে আসে। বাইরে ঝলমলে রোদে ভরা দুপুর। আকাশের দিকে তাকালেই চোখে লাগে তীব্র আলো, যেন আলো নয় কিছু স্মৃতি এসে বিঁধেছে। করিডোরের রেলিংয়েই ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। মনটা আচমকায় ছুটে যায় বহু দূরে। মানসপটে ভেসে ওঠে মায়ের সেই মমতা ভরা মুখখানি, যে মুখের দিকে তাকালেই সব ভয় সব ক্লান্তি মিলিয়ে যেত। মা দুটো অক্ষরের এই ডাকটার ওজন যে কত ভারী, যার নেই সে ছাড়া আর কেউ বোঝে না। মা মানে নিঃশর্ত আশ্রয়, বিনা প্রশ্নে আগলে রাখা, নিজের সবটুকু নিঃশেষ করে সন্তানের পাশে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত শক্তি। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা আসলে কোনো ঘর নয়, একজন মায়ের বুক। বকুলের চোখ দুটো অজান্তেই ভিজে ওঠে। ঠোঁটের কোণে জমে থাকা দীর্ঘশ্বাসটা চেপে রাখতে পারে না সে। আহা মা, কিছু শূন্যতা কোনো দিন পূর্ণ হয় না। এমন সময় হঠাৎকার উপস্থিতি টের পেয়ে বকুল একটু চমকে উঠল। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেয় সে। কিছু প্রকাশ না করে আঙুলের পেট দিয়ে চোখের কোণটা আলতো করে ডলে নেয়। জমে থাকা জলটুকু লুকানোর আপ্রাণ চেষ্টা চালায়। ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল একটি পরিচিত মুখ। সম্মুখ পানে দাঁড়িয়ে শান্ত ভাই। ভ্রু কুঁচকে সে তাকিয়ে আছে বকুলের দিকে। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে যেন কিছুই হয়নি বিগত কয়দিনে এমন ভঙ্গিতেই বলে উঠল, কাঁদিস না, কাঁদিস না, তোরও বাচ্চা হবে একদিন। আমি দোয়া করে দিতেছি, দাঁড়া, এক দোয়ায় ডাবল বাচ্চা। শান্ত বকুলের মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে সুরা পড়ার ভঙ্গি করতে বকুল ঝামটা মেরে তাকে সরিয়ে দিল। গম্ভীর মুখেই বলল, আপনার দোয়া আমার লাগবে না, পকেট ভরে রেখে দিন। এমন চ্যাট করছিস কেন? শান্ত বিরক্তি চোখে তাকালো। আপনার সাথে কি ভালোভাবে কথা বলার সম্পর্ক আছে আমার? বকুল শান্ত চোখে তাকালো, গম্ভীর স্বরেই বলল, আপনি আমার সাথে কথা না বললে আমি খুশি হই। এখান থেকে যান, আমি খানিকক্ষণ একা থাকতে চাই। চলে যাবি? এক ভ্রু না চাই শান্ত, মন থেকে সায় নেই তবু জোর করে জবাবে বলে, যান। মুখ ঘুরিয়ে সম্মুখ পানে তাকালো। শান্ত আবারও শুধালো, চলে যাব? সত্যি চলে যাব? এবার গেলে আর কোনোদিনও ফিরবো না কিন্তু। এই কথাই হালকা কেঁপে ওঠে বকুল। কেন কে জানে, সত্যি ফিরবে না বলতে কি বোঝালো? অবশ্য কোথায় বা ফিরবে সে? বকুলের জন্য তো তার কিছুই নেই। কি হলো, চুপ কেন? বল চলে যাই। ঘুরে দাঁড়ালো বকুল, রাজ্যের বিরক্তি নিয়ে পিটপিটে চোখে তাকালো। বিরক্ত না করে যেতে ইচ্ছে হলে জানতো। ভ্রু নাচালো সেও। ও বাবা, বিরক্ত হচ্ছিস এখন আমার ওপর? হওয়া নিষেধ নাকি? এত জেদ তোর হলো কি করে? খুব তো সম্মান দিতি, আজকাল খুন বুঝ চাপাচ্ছে। চেপেছিল, সেটা নেমে গেছে। তাই বুঝি? আর চাপবে না? জানা নেই। বকুল, কি? শান্ত এগিয়ে এলো। আশেপাশে কেউ নেই, করিডোরটা ফাঁকা একদম। লাঞ্চের সময় হওয়ায় সবাই যে যার কাজেই ব্যস্ত। এই সুযোগে বকুলকে স্তব্ধ করে দিয়েই ওর একদম কাছে এগিয়ে এসে নিচু হয়ে আলতো ঠোঁটে একটা চুমু এঁকে দিল শান্ত। গালের উপরে এতই আস্তে যেন কাঁচের পুতুল সে, সামান্য টোকায় ভেঙে চলে যাবে। এতই আকস্মিকভাবে ঘটল যে বকুল প্রতিক্রিয়াও দেখাতে ভুলে গেল সম্পূর্ণভাবে। কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা দৃষ্টিতে মগজের ভেতর এখনও প্রসেস করছে হলোটা কি। তাই দেখে শান্ত হাসল, দু আঙুলে গাল টিপে দিল মেয়েটার। নরম সুরে অধিকার নিয়েই জানালো,
ফের এসব জেদ রাগ দেখালে এভাবেই শাস্তি পাবি, বুঝেছিস? পকেট থেকে চিরুনি বের করে চুলে চালান করে দিল পরক্ষণে। ঠোঁটে গোল করে শেষ দিতে দিতে এগিয়ে চলল সম্মুখপানে। রেখে গেল হতভম্ব হওয়া বকুলের থমথমে মুখ। মাথার ভেতরে এখনও ঘুরছে কয়েক সেকেন্ড আগেই ঘটে যাওয়া দৃশ্যটি। দরজায় দুটো টোকা পড়ল। খালেদা গামছা ভাঁজ করছিলেন। মুখ তুলে তাকিয়ে শুধালেন, কে এলো? উত্তরটা দীক্ষাই দিল। উনি মা। লজ্জায় বুঝে এলো কণ্ঠস্বর। মেয়ের এমন চেহারা দেখে অবাক বনে গেলেন তিনি। তবে কি মনে মনে যা সন্দেহ করেছেন তাই ঘটিত চলেছে? এমন কিছু হলে সেটা কি খুব ভালো হবে নাকি খুব খারাপ হবে বুঝলেন না খালেদা। উঠে গিয়ে দরজা খুলে দিতে অরুণিমা চৌধুরী হাসি ছড়ে দিলেন। তার হাতে একটা ফ্লাওয়ার বুকে। আসতে পারবো ভেতরে? দীক্ষা নিজেই হাত বাড়িয়ে একটা গামছা তুলে বুকের ওপর জড়ালো, বলল, আসুন। খালেদা সরে দাঁড়ালেন। কেবিনে শিফট করার পর একবার দেখতে পেয়েছিল অরুণিমা। দীক্ষা তখন ঘুমের রাজ্যে হারিয়ে, এখন দেখলো আবারও। শরীরটা কেমন লাগছে? বসতে বসতে বললেন তিনি। বুকেটা রাখলেন পাশে। দীক্ষা দেখল টকটকে লাল গোলাপ ছাড়া আর কিচ্ছু নেই। রাত বেশ গভীর। মিউজিক বক্সের শব্দ থামতেই চারপাশে নেমে এসেছে গাঢ় নিস্তব্ধতা। হালকা চাঁদের আলোয় তারাদের ঝিকিমিকি মিশে গিয়েই এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। ঠিক সেই সময় অরুণিমা নিঃশব্দে দীক্ষার দরজায় দুটো টোকা দিলেন। দরজা খোলাই ছিল। আসুন। ভেতর থেকে জবাব দিল সে। তুমি একটু বাইরে আসবে দীক্ষা? সে কি? কেন, কি হয়েছে? বলতে বলতে দরজা খুলে বেরিয়ে এলো সে। অরুণিমা দুধারে মাথা নাড়লেন। ভদ্রলোককে ভীষণ নার্ভাস দেখাচ্ছে। হে তীব্র ঠকঠকে কাঁপন ধরানো শীতেও ঘামছেন তিনি। কি হয়েছে? ইজ এনিথিং অল রাইট? দীক্ষার মুখ থেকে বিস্ময়তা সরে না। একটু আসবে? প্রায় ফিসফিস করেন তিনি। কোথায়? আসুই না। খুব সাহসে ওর হাতে জোড়া চেপে ধরে কোথাও একটা নিয়ে যেতে লাগলেন এবারে। দীক্ষা এতই অবাক হলো যে পুনরায় কিছু শোধানোর খেয়াল হলো না। এগিয়ে চলল চপল পায়ে। গ্রামের অন্ধকার কাঁচা পথ ধরে পাশাপাশি হাঁটছে তারা। সোনাডিঙি নদীর দিকে এগিয়ে চলেছেন অরুণিমা। চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক আর দুজনের চাপা নিঃশ্বাসের শব্দ। দীক্ষা এবার ইতস্তত করেই বলল, আপনি এত রাতে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আর ওই সোনাডিঙ্গি নদীর পাড়ি বা কেন? অরুণিমা ঠান্ডা হাসলেন। সেই হাসি অন্ধকারেও যেন এক ধরনের নির্ভরতা এনে দিল। তিনি কোনো উত্তর না দিয়ে আচমকা তার দু হাত বাড়িয়ে দীক্ষার চোখ চেপে ধরলেন। আমাকে বিশ্বাস করো। হৃৎপিণ্ডটাকে হাতে নিয়ে জড়ানো স্বরে উচ্চারিত হলো শব্দগুলো। করি। তবে চুপ করে চলো। কিছু একটা বলতে গিয়েও আর বলল না সে। নীরবতাকে মেনে নিয়ে অরুণিমাভের নির্দেশিত পথ ধরে এগোতে লাগলো ধীরে ধীরে। সাবধানে হাঁটান। এতটুকুই বলল। অরুণিমা তার চোখ শক্ত করে চেপে ধরে আলতো করে সামনে এগোতে লাগলেন। দীক্ষা অন্ধের মতো পা টেপে টেপে অরুণিমাভের নির্দেশনা মেনে হাঁটছে। মাঝে মাঝে তার হাত ধরে ভারসাম্য রাখছে। পায়ের নিচে নরম মাটি। চারপাশের আবহাওয়া যেন এক রহস্যময় প্রত্যাশায় থমকে আছে। দীক্ষার মনে কৌতূহল, আসলে কি হতে চলেছে? এই অন্ধকার নদীর ধারে কি এমন চমক অপেক্ষা করছে? কিছু দূর হাঁটার পর অরুণিমা থেমে গেলেন। তার হাত দুটো তখনও দীক্ষার চোখের ওপর চাপা, কিন্তু এবার তার কণ্ঠস্বরে এক গভীর আবেগ নেমে এলো। রেডি? এবার চোখ খোলো। দীক্ষার চোখ খুলতেই যেন এক দমকা বাতাস এসে তার সমস্ত অনুভূতিকে স্তব্ধ করে দিল। সে একদম হাঁ হয়ে গেল। অবাক, স্তব্ধ, স্থির সবগুলো অনুভূতি আছড়ে পড়ল একত্রে। তার সামনেই সোনাডিঙি নদীর পাড় ধরে জলের ওপর ভাসছে একটি বিশাল মাপের নৌকা। কিন্তু এ কোনো সাধারণ নৌকা নয়, যেন রাতের অন্ধকারে ভুল করে কোনো রাজবাড়ি বজারা এসে ভিড়েছে। নৌকাটির কাঠ খোদাই করা, তার পালিশে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। সবচেয়ে চোখে পড়ার মতো তার সজ্জার আলো। পুরো নৌকাটিকে আবৃত করে রেখেছে মৃদু হলুদ, নীল আর সোনালি রঙের ছোট ছোট ফেরি লাইটস। সেই আলো নদীর কালো জলে প্রতিবিম্বিত হচ্ছে। দেখে মনে হয় হাজার হাজার দ্বীপ জ্বালিয়েছে কেউ কালো জলের চাদরে। নৌকাটির প্রবেশপথে ঝোলানো কোমল লণ্ঠন, ভেতরে নরম কুশন পাতা, আর সামান্য দূর থেকে ভেসে আসছে অতিথির লয়ের কোনো বাদ্যযন্ত্রের সুর।
এত সুন্দর, এত রাজকীয়, এত জাঁকজমকপূর্ণ এই দৃশ্য দীক্ষার বিশ্বাসই হয় না প্রথমে। সে বিস্ময় বাকরুদ্ধ, কেবল তাকিয়ে আছে সেই আলোকিত জলযানের দিকে। অরুণিমা তার কাঁধে হাত রাখতেই দীক্ষার ঘোর কাটল। সে ফিসফিস করেই বলল, এসব কি? কার জন্য এত আয়োজন? পেছনে ফিরে চাইতেই আরও চমকে উঠল সে। এক হাঁটু ভেঙে বসেছেন অরুণিমা। এই বয়সে এসে এমন বাচ্চামোতাকে কি মানায়? দীক্ষা আবিষ্কার করলো তার চোখ জেটায় কিছু একটা পড়েছে। ঝাপসা লাগছে সব কিছু। কুয়াশা বাড়ল নাকি চোখে জল জমল? শখের নারীতে প্রতিটি পুরুষ পাগল হোক। সমাপ্ত।